হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চলতেছিল। আমরা কি করব এখন? চ্যাপ্টার ক্লোজ করে ফেলবো। ওকে। মানে আমাদের ফার্স্টের কিছু পোরশন বাকি আছে। ফার্স্টের পোরশন কি? ফার্স্টের পোরশন কিছুই নাই। ফার্স্টের পোরশনে কিছুই নাই। হালকা পাতলা পড়ালেখা আছে। আমরা ওইগুলা করব। তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে। আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে ফেলি। আহ এখানে অনেক কিছু আছে, এগুলো লাগবে না। যেমন পর্যায় সারণী কে আবিষ্কার করছে? মেন্ডেলিভ। এটার নাম কি? লাগবে না এগুলো। মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস, এটা আমরা 9-10 থেকে জানি। তারপর হচ্ছে গিয়ে পর্যায় 7টা, গ্রুপ 8টা, ব্লক 4টা, এসপিডিএফ। ওকে। সর্বশেষ আবিষ্কৃত 4টা মৌল, এগুলো লাগবে না। জীবনেও টেনশনের কোনো কারণ নাই। আধুনিক পর্যায় সূত্র কোনো দরকার নাই। প্রাথমিক কথা কোনো দরকার নাই। মানে মোট অনুমোদিত মৌলের সংখ্যা কয়টা? 118টা। ক্লিয়ার বাবা? আমার মনে হয় এগুলো আমরা সবাই মোটামুটি ছোটবেলা থেকে শিখছি। ওকে, ফাইন। এবার সর্বমোট মৌল কয়টা? সর্বমোট মৌল হচ্ছে 118টা। কয়টা? 118টা। ধাতু কয়টা? ধাতু 94টা। অধাতু কয়টা? 18টা। এই 18টার মধ্যে গ্যাস কয়টা? 11টা। ওই যে ফ্লোরিন, ক্লোরিন। ওকে। তারপরে তরল কয়টা? একটা। তরল হচ্ছে এই যে ব্রোমিন, কিন্তু গ্যাস বাট তরল, তরল গ্যাস। ওকে। তারপরে অপধাতু। অপধাতু মানে কি? অপধাতু মানে হচ্ছে এই যে অপধাতু কয়টা আছে? 6টা। অপধাতু কয়টা? আর্সেনিক, টেলোরিয়াম, সিলিকন, অ্যান্টিমনি। তারপর হচ্ছে এটা কি? এটা হচ্ছে গিয়ে বোরন। এটা কি? জিই, জার্মানিয়াম। ওকে, জিই মানে কি? জার্মানিয়াম। এখানে ছন্দ দেওয়া আছে। আসিতেছে সবাই বিজি, আপদ আছে আসিতেছে সবাই বিজি। ওকে। বা এইভাবে চিন্তা করতে পারেন, বেশি, আস্তে। ওকে, সবাই যাবে। ওকে, এরকম সবাই গেল। মানে এক একজন এক এক ছন্দ দিয়ে মনে রাখে। অপধাতু কয়টা? অপধাতু হচ্ছে 6টা। আমরা এগুলা মনে হয় জানি। ওকে, ফাইন। এগুলা থেকে মুখস্থ করার কিছু নাই। ফাইন। তারপরে আচ্ছা, পর্যায় সারণীটা একটু ইম্পর্টেন্ট। ওকে, পর্যায় সারণীটা একটু আমরা একটা পর্যায় সারণী এখানে ইনপুট করি। হ্যাঁ, কই পাবো পর্যায় সারণী? লাস্ট কোন জায়গায় পড়াইছিলাম? লাস্ট এটা পড়াইছিলাম, পর্যায় সারণী লাস্ট পড়াইছিলাম হচ্ছে 25 ব্যাচকে। আর এই যে পর্যায় সারণী। হুম। এটা হচ্ছে পর্যায় সারণী। আমরা একটু কি রে ভাই? হুম। এই যে এটা হচ্ছে পর্যায় সারণী। আচ্ছা, এখান থেকে বেশ কিছু জিনিস জানা লাগবে। কি কি জিনিস জানবেন ওগুলো একটু বলে দিই। গ্রুপ 1 হচ্ছে, আপনি পারেন এগুলা। গ্রুপ 1 হচ্ছে মৃৎক্ষার। গ্রুপ 2 হচ্ছে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু। গ্রুপ 3 হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। গ্রুপ 3 হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। ওকে, ফাইন। গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতু। গ্রুপ 11 কি? মুদ্রা ধাতু। গ্রুপ এই যে গ্রুপ হচ্ছে 15, এটাকে বলা হয় নিকটোজেন, শ্বাসরোধকারী। নিকটোজেন। গ্রুপ 16 কে বলা হয় চ্যালকোজেন। কি বলা হয়? চ্যালকোজেন। গ্রুপ 17 কে বলা হয় হচ্ছে গিয়ে কি বলতো? গ্রুপ 17 কে বলা হয় আমার হ্যালোজেন, আমরা জানি। আর গ্রুপ 18 কি? আমাদের নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস আর কি। ওকে, ইনার্ট গ্যাস। ফাইন। তো এইগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, সবারই আছে, আমরা জানি। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস একটু মাথায় রাখবেন। এস ব্লকের মৌল সংখ্যা কয়টা? আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই, লেখা আছে। এস ব্লকের মৌল কয়টা? 14টা। দেখেন, এই জায়গায় 13টা, আর ওই যে হিলিয়াম 14টা। রাইট। তারপরে পি ব্লকের মৌল কয়টা বলো? পি ব্লক কয়টা? পি ব্লক হচ্ছে 36টা। এই যে এই জায়গায় যে বর্গক্ষেত্রটা আছে, 6 6 36। ডি ব্লকের মৌল কয়টা? ডি ব্লকে হচ্ছে এই যে আয়তক্ষেত্রটা, মাঝখানে যে আয়তক্ষেত্রটা, 4 দশে 40। 40 প্লাস এই যে থোরিয়াম, এই যে 90 নাম্বার থোরিয়াম। এই থোরিয়ামটাও কয় নাম্বার? থোরিয়ামটাও ডি ব্লকের। তার মানে কয়টা বলতো? 41টা। আর এফ ব্লক কয়টা হবে বলতো? এফ ব্লক এই যে ভালো করে তাকাও, ল্যান্থেনাইট, অ্যাক্টিনাইট, এই যে ল্যান্থেনাম, অ্যাক্টিনাম, থোরিয়াম। এই তিনটা বাদ দিয়া এই জায়গায় যে যারা যারা আছে, এই যে এই নিচের বক্সটা, টোটাল কয়টা আছে? 15 15 30। 30 থেকে কয়টা বাদ যাবে? তিনটা বাদ যাবে। 30 থেকে কয়টা বাদ যাবে? তিনটা বাদ যাবে। তার মানে কয়টা বলতো? 30 - 3 মানে 27টা।
ক্লিয়ার? ওকে, তার মানে এটা তোমার জানতে হবে যে এস ব্লকে মৌল কয়টা? 14টা। পি ব্লকে মৌল কয়টা? 36টা। ডি ব্লকে মৌল কয়টা? থোরিয়াম প্লাস হচ্ছে গিয়ে কত বলতো? 40। ওকে, এফ ব্লক কয়টা? এফ ব্লক হচ্ছে 27টা। এফ ব্লক কয়টা? 27টা। জানছি, হ্যাঁ ভাই জানছি। এবার আরেকটু ভালো করে জানো, ল্যান্থেনামের সিরিজ স্টার্ট হয় কি দিয়ে, শেষ হয় কি দিয়ে, এটা লাগবে। ল্যান্থেনাম 57 থেকে স্টার্ট হয়, এই যে 71 গিয়ে শেষ হয় লুটেশিয়াম। ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম, ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম। ওকে, আর এটা একটি নাম থেকে লরেনশিয়াম, একটি নাম থেকে লরেনশিয়াম। তাহলে ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম, একটি নাম থেকে লরেনশিয়াম। এই যে প্রথম আর শেষ, প্রথম আর শেষ মৌলটা লাগবে, বুঝছো? প্রথম আর শেষ মৌল, প্রথম আর শেষ মৌলটা লাগবে ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজের। ক্লিয়ার বাবা কনসেপ্ট? এই জায়গাটা থেকে ভালো করে প্রশ্ন আসবে, সো জানতে হবে। যেমন এই জায়গায় কিন্তু অলরেডি আছে দ্বিতীয় পর্যায়ে কারা, তৃতীয় পর্যায়ে কারা আমরা জানি। প্রথম পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত পর্যায়, মানে হাইড্রোজেন আর হিলিয়াম। দ্বিতীয়তে কয়টা আছে? 8টা আছে। তৃতীয়তে কয়টা আছে? 8টা আছে, রাইট? তাহলে এই 8 আর 8 এটাকে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। মাঝখানেরটাকে বলা হয় দীর্ঘ পর্যায়, মানে মাঝখানে যে দুইটা। ওকে, মাঝখানে দুইটা কত? 1 2 3 গেল। এবার 4 5 এরা হচ্ছে দীর্ঘ পর্যায়। এরপরে 6 7 এরা হচ্ছে অতি দীর্ঘ পর্যায়, অতি দীর্ঘ পর্যায়। ওকে, রাক্ষসে পর্যায়ে বলা হয় 6 নাম্বারকে, আর 7 নাম্বারকে বলা হয় তেজস্ক্রিয় পর্যায়। ওকে, আমরা এগুলো জানি, তাই না? ওকে, তারপর এই যে আমরা জানি ক্ষার ধাতু কোন জায়গায় আছে, মৃৎক্ষার ধাতু কোন জায়গায় আছে। নরম ধাতু যেমন দুষ্ট মৌল, একবার কৃষিতে আসছিল, দুষ্ট মৌলকে হাইড্রোজেন, দুষ্ট মৌলকে হাইড্রোজেন। ল্যান্থেনাইডে 15টা মৌল, অ্যাক্টিনাইডে 15টা। এফ ব্লক কিন্তু 15টা না, এফ ব্লক মানে 27টা। 30টা থেকে 3টা বাদ যাবে, ল্যান্থেনাম, তারপরে অ্যাক্টিনাম, থোরিয়াম, এই 3টা বাদ যাবে। 30টা থেকে 3টা বাদ গেলে কত থাকবে? 27টা থাকবে। মুদ্রা ধাতু কোনগুলো? হয়েছে গ্রুপ 11। কপার মানে তামা, সিলভার মানে রূপা, অরাম মানে স্বর্ণ। ওকে, তারপরে শ্বাসরোধকারী মানে কি? নিকটোজেন, নিকটোজেন মানে কি বলতো? এই যে গ্রুপ 15 আমরা জানি। আকরিক উৎপন্ন মানে চালকোজেন মানে গ্রুপ 16। ওকে, হ্যালোজেন আমরা চিনি। তারপরে নিষ্ক্রিয় মৌল চিনি আমরা বিরল মৃত্তিকা ধাতু। গ্রুপ 3 কে আমরা কি বলি বলতো? বিরল মৃত্তিকা ধাতু, ল্যান্থেনাইড এলিমেন্টস। ওকে ওকে, তারপরে অপধাতু কারা? অপধাতু ওই যে 6টা, রাইট? ওকে, অভিজাত ধাতু দরকার নাই। অভিজাত ধাতু মানে তো বুঝোই, প্লাটিনাম মানে যেগুলার বাজারে মূল্য বেশি, স্বর্ণ, রূপা আর প্লাটিনাম। দেখো, স্বর্ণ, রূপা, প্লাটিনাম। ওকে, স্বর্ণ, রূপা, প্লাটিনাম। দুষ্টমূল্য হচ্ছে হাইড্রোজেন। ছদ্ম হ্যালোজেন কারা? দরকার নেই, এগুলো আসে না পরীক্ষায়। মনে রাখার কৌশল, দূর এগুলো লাগবে না। আচ্ছা, পর্যায় সংখ্যা নির্ণয়, গ্রুপ সংখ্যা নির্ণয়, এগুলো আসে না। দেখো, একটা ছোট্ট জিনিস আমি তোমাকে শিখাই দিই, সেটা হচ্ছে ছন্দগুলো একটু মাথায় রাখবা। ছন্দগুলা মাস্ট মাথায় রাখবা। ওই যে বিরিয়ানি, মোগলাই কাবাব, সারে বাটিতে রাখো। হুট করে একটা প্রশ্ন দিল, কার্বনের গ্রুপ সংখ্যার পর্যায় সংখ্যা বলো, বের করতে দিবে না। মানে তোমাকে এই বয়সে কেউ ইলেকট্রন বিন্যাস করে বের করে না, ছন্দ দিয়ে বের করে। তোমাকে বললো অ্যালুমিনিয়াম কোন জায়গায়, তার মানে তোমাকে বলতে হবে 13 নম্বর গ্রুপে। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে, ছন্দা সিঙ্গাপুরে গেলে সোনা পাবে। ও এসএসসি তে পড়ে লিভারপুল স্কুলে, নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, রাইট? ফ্লোইন ক্লোইন ব্রোমিন আয়োডিন, ওরা যে একটা গ্রুপে আছে। বিরিয়ানি, মোগলাই কাবাব, সারের বাটিতে রাখো। হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, এই যে ছন্দগুলা, এই ছন্দগুলা কিন্তু তোমার মাস জানতে হবে। তাহলে কি হবে? তুমি ওই কোনটা কোন গ্রুপের ওটা বলে ফেলতে পারবা। কঠিন কিছু দিবে না, যা পারো তুমি তোমার থেকেই দিবে। ওকে, আচ্ছা ফাইন, এগুলো আমরা জানি। প্রতিটি গ্রুপের সাধারণ ধর্ম ও সংশ্লিষ্ট গ্রুপের মৌলসমূহের ব্যবহার, মৌলের সংখ্যা, এগুলো আমরা পারি। আচ্ছা, এস ব্লকের এখানে বিভিন্ন কিছু লেখা আছে, সব পড়ার দরকার নাই, বাদ দিয়ে দাও। এগুলো এত কিছু পড়ার দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিবা। এত কিছু পড়ার দরকার নেই, বাদ দিয়ে দিবা। সাধারণ ধর্মাবলী, বেশি কিছু পড়ার দরকার নেই, বাদ দিয়ে দিবা। এগুলো থেকে প্রশ্ন আসে না। রাসায়নিক ধর্মাবলী প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। লিথিয়ামের ব্যতিক্রম ধর্মীয় আচরণ প্রশ্ন আসে না। এই যে এই জায়গাটা হালকা একবার তুমি কি করতে পারো, চোখ বুলাইতে পারো, প্রশ্ন আসবে না, টেনশন করো না, এগুলো এখন আসে না। বক্সাইট আমরা সবাই জানি। দেখো, ডলোমাইট আমরা পড়ছি না ইয়াতে, অর্থনৈতিক রসায়নে? বক্সাইট পড়ছি না? জিপসাম পড়ছি না? ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, লাইমস্টোন। ম্যাগনেসাইট মানে ম্যাগনেসিয়াম কার্বনেট। বোরাক্স আমরা পড়ছি কর্মমুখী রসায়নে, রাইট? চিনি সল্টপিটার দরকার নাই। রক সল্ট মানে হচ্ছে গিয়ে NaCl। ক্রায়োলাইট আমরা চিনি, ক্রায়োলাইটও চিনি। Na3Al F6, এটাকে কি বলা হয়? Na3Al F6। নাইটার দরকার নাই, সিলভাইন দরকার নাই, কার্নালাইট দরকার নাই। এগুলা এগুলা এত বেশি পরীক্ষায় জীবনও আসবে না, এগুলা কেটে দিবা, এগুলা বাদ দিয়ে দিবা। এই জায়গায় কিছু ইনফরমেশন রাখছি আমি, যেমন অস্থি হারে 60% হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, কমন সেন্স। হাড্ডির ভিতরে কি থাকবে? ক্যালসিয়াম ফসফেট থাকবে। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে দামি বস্তু, হাড়ের শক্তি বৃদ্ধিতে ক্যালসিয়াম লাগে। তারপরে এক্স রে স্বচ্ছ মাধ্যম হচ্ছে বেরিলিয়াম।
তেজস্ক্রিয় আলফা রশ্মির সহজ উৎস হচ্ছে রেডিয়াম, আমরা জানি রেডিয়াম থেকেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করা যায়। তারপরে এক্স রের জন্য স্বচ্ছ মাধ্যম হচ্ছে বেরিলিয়াম। খেয়াল করে একটা জিনিস, এগুলো রাখার উদ্দেশ্য কি, এই জায়গাটা হচ্ছে ইনফরমেটিভ আলোচনা, তো আমরা তো ইনফরমেশন দিবই তাই না, তো এখানে এখানে কি মানে ইয়া নাই, রাইট, এখানে কোনো ভুল নাই। অপর নাম পি ব্লক মানে কি 36টা মৌল, অপধাতু আছে এখানে। ইলেকট্রন বিন্যাস আমরা পারি যে 2s2 2p6, 3s2 3p6, মানে একদম 3s2 থেকে 3p6 পর্যন্ত। ওকে, আচ্ছা, এই ধর্মাবলী পড়ার দরকার নেই, টেনশন করো না, আমি সব আস্তে ধীরে পড়াই দিচ্ছি, এগুলোর দরকার নেই। হিরোক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য, হিরোক ও গ্রাফাইটের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে হিরোক হচ্ছে sp3, গ্রাফাইট হচ্ছে sp2। হিরোক হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, তুমি এই দুইটা জিনিস জেনে রাখো, বাকিগুলো পড়ার দরকার নাই। ওকে, অনেক কিছু আছে এখান থেকে আমরা বাদ দিয়ে দিয়ে পড়বো, সব আসে না। কার্বনের কিছু ব্যতিক্রমী আচরণ দরকার নাই। ওকে, এগুলোর দরকার নেই। এই যেমন AlCl3 ডাইমার গঠন করে, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা আলোচনা। AlCl3 ডাইমার গঠন করে, এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা জানি। সো এগুলো নিয়ে টেনশন কোনো কারণ নেই, এগুলো জানি আমরা। তারপরে অক্সাইড, এই অক্সাইড খুবই 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 ইম্পর্টেন্ট আলোচনা, খুবই ইম্পর্টেন্ট আলোচনা অক্সাইড। অম্লীয় অক্সাইড কারা, আমরা জানি অধাতুর অক্সাইডের অম্লীয় অক্সাইড, যেমন সালফার, নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, সালফার, মানে যত অধাতুর অক্সাইড গুলো আছে তারা কি তারা হচ্ছে কি অক্সাইড হবে, তারা হচ্ছে আমাদের অম্লীয় অক্সাইড হবে। ক্ষারকীয় অক্সাইড কারা, ধাতুর অক্সাইডরা ক্ষারকীয় অক্সাইড, দেখো কপার, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, রাইট। ওকে, নিরপেক্ষ বা প্রশম অক্সাইডের ছন্দ আছে কোনো পানি নাই। আমরা এগুলো আস্তে আস্তে করে আলোচনা করে দিই, আসো এই আস্তে আস্তে করে আলোচনা করে দিই, হ্যাঁ। আসো, যেমন চিন্তা করে দেখো, হ্যাঁ। লিনাকে রুবিনা সেচে ফিরেছে, হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে। এখন হাইড্রোজেনের অক্সাইড মানে হচ্ছে পানি, পানি কি বলতো, পানি হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, পানি হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। Li2O, Na2O, K2O, Rb2O, এগুলা কি বলতো, সবই কি বলতো, নরমাল অক্সাইড। মানে গ্রুপ 1 কিন্তু শেষ হয়ে গেল, নরমাল অক্সাইড। নরমাল অক্সাইড মানে কি, এগুলো যেহেতু ধাতু, ধাতুর অক্সাইড কি হয়, ধাতুর অক্সাইড হচ্ছে গিয়ে, ধাতুর অক্সাইড হচ্ছে বেসিক অক্সাইড। এখন এই যে গ্রুপ 1 যে তুমি পড়লা, গ্রুপ 1 এর ভিতরে অল্প কিছু পড়ালেখা আছে, কি পড়ালেখা আছে দেখো তো। এটা কি হাইড্রোজেন পারঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, এই যে এরা হচ্ছে পারঅক্সাইড। আবার KO2, এটা কি সুপার অক্সাইড। ওকে ওকে, এবার আসো, বিরিয়ানি মোগলাই কাবাব সারের বাটিতে রাখো, বাকি হলো দরকার নেই। এই যে বেরিলিয়ামের অক্সাইড, এটা উভধর্মী অক্সাইড, হ্যাঁ। এটা কি অক্সাইড, উভধর্মী অক্সাইড, মাস্ট, এটা উভধর্মী অক্সাইড, এটা জানতে হবে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা কি, এরা হচ্ছে যেহেতু ক্ষার, ক্ষারীয় অক্সাইড। ওকে, এরপর বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে। এই যে B2O3 বোরনের অক্সাইড, ও হচ্ছে মৃদু অম্লধর্মী, একদম সিরিয়াল ওয়াইজ শিখো, তাহলে দেখবা মুখস্থ করতে হবে না। ও হচ্ছে মৃদু অম্লধর্মী, কেন, ও হচ্ছে উপধর্মী, ও কিন্তু উপধাতু, বোরন হচ্ছে উপধাতু মানে অপধাতু। এখন ও এসিড, মানে ও আস্তে আস্তে ধাতু থেকে অধাতুর দিকে যাচ্ছে, ও কিন্তু মিডলে আছে, 13 নম্বর গ্রুপ। এই সাইডে পুরা ধাতু, অবস্থান্ত ধাতু, এরপরে বোরন, এরপরে অধাতু শুরু হয়েছে, রাইট। তাহলে বোরন হচ্ছে মৃদু অম্লধর্মী। অ্যালুমিনিয়াম, আর এই যে দেখো খুব ভালো করে শিখো, অ্যালুমিনিয়াম আর এই যে দেখো গ্যালিয়াম, এরা হচ্ছে উভধর্মী, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়াকে তেলাতে, তাহলে কি দেখো, 1 নম্বর গ্রুপ শেষ, 2 নম্বর গ্রুপ শেষ, 13 নম্বর গ্রুপ শেষ, 14 নম্বর গ্রুপ, 14 নম্বর গ্রুপ কে, দেখো, ছন্দা সিঙ্গাপুরে গেলে দরকার নাই, সোনা পাবে। এই যে দেখো টিন, সব পড়তে হয় না রে ভাই, যতটুক লাগবে ওটুক পড়ো। এই যে এটা, কার্বনের অক্সাইড কয়টা, দুইটা, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। কার্বন মনোক্সাইড কি বলতো, নিরপেক্ষ অক্সাইড। আর কার্বন ডাই অক্সাইড কি বলতো, অ্যাসিডিক অক্সাইড। কেন, কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2HClO4 তৈরি, H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি করে। সিলিকন ডাই অক্সাইড কি হবে,
অ্যাসিডিক। তারপরে সন্ধ্যা সিঙ্গাপুরে গেলে তারপর কি নামাজ পড়ে আসি সবাই ভাই। এবার একটু ভালো করে তাকাও, এদিকে আসো, দেখো সেটা হইলো তোমার হ্যাঁ, নাইট্রোজেনের কয়টা বলো তো? নাইট্রোজেনের হচ্ছে 5টা। অক্সাইড কয়টা? নাইট্রোজেনের 5টা। নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড মানে লাফিং গ্যাস। N2O মানে কিন্তু লাফিং গ্যাস। N2O মানে লাফিং গ্যাস। ওকে, মানে কি এটা বর্ণহীন গন্ধহীন, এগুলো আসে পরীক্ষায়। এরা দুইজন হচ্ছে নিরপেক্ষ, আর বাকিরা N2O3, N2O4। মানে এই যে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড বাদামি কালার, ও হচ্ছে বাদামি কালার, হ্যাঁ, রঙিন গ্যাস। এটা পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে। এই দেখো এরা তিনজন হচ্ছে অম্লীয়। এরা তিনজনই কি বলতো? এরা তিনজনই হচ্ছে অম্লীয়। তারপরে এই দেখো আর্সেনিক আর অ্যান্টিমনি। আর্সেনিক 3+ও আছে, আর্সেনিক 5+ও আছে। এত লাগে না তোমাদের, বাট তারপরে শিখাই দিই। অ্যান্টিমনিরও কি 3+ আছে, 5+ আছে। মাথায় রাখবা এদের 3+ কিন্তু হচ্ছে উভধর্মী, আর 5+ গুলো হচ্ছে অ্যাসিডিক। এই যে এটা অ্যাসিডিক, এটা অ্যাসিডিক, আর এটা উভধর্মী। হ্যাঁ, এটা উভধর্মী। এটাও কি এই যে উভধর্মী। এস ও 3 কি বলতো? উভধর্মী। ওকে, তাহলে নামাজ পড়ে আসি সবাই ভাই চলে গেল। তারপরে ও এসএসসি তে পড়ে। সালফারে কি? সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এই দেখো অ্যাসিড বৃষ্টির প্রধান অক্সাইড। এরা কি বলতো? এরা হচ্ছে আমার অম্লধর্মী, রাইট? তাহলে অবশ্যই অম্লধর্মী হবে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড তৈরি করে। সেলেনিয়াম লাগে না, টেলোরিয়াম লাগে না। টেলোরিয়াম হচ্ছে তোমার 4+টা উভধর্মী হয়, তোমাদের লাগবে না। আর ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই কি? এদের সবার অক্সাইড কি বলতো? সবার হচ্ছে অম্লধর্মী, বুঝছো? যেমন ক্লোরিন Cl2O7 হতে পারে, Cl2O5 হতে পারে, O3 হতে পারে। এরা সবাই কি? তীব্র অম্লধর্মী। কেন? এরা কি? ভালো অধাতু। এরা কি বলতো? এরা হচ্ছে ভালো অধাতু, তাই এরা তীব্র অম্লধর্মী। ক্লিয়ার? ওকে, ফাইন। তো আসো আমরা একটু পড়ি। এই দেখো তাহলে অম্লীয় অক্সাইড গুলো শেষ। এই দেখো নিরপেক্ষ অক্সাইড, ওই যে বলছিলাম না, কার্বন মনোক্সাইড নিরপেক্ষ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে অম্লধর্মী। এই যে, তারপরে নাইট্রোজেনের প্রথম দুইটা অক্সাইড কিন্তু অম্লধর্মী, নাইট্রিক আর নাইট্রাস। এই যে নাইট্রিক, এই যে নাইট্রাস। আর একদম প্রথমে হচ্ছে পানি, পানিও কি নিরপেক্ষ। এগুলো হইছে হইছে। এরপরে আসো উভধর্মী অক্সাইড। আমরা এই যে দেখো টেলোরিয়াম, একটু আগে বলছিলাম না, এই যে টেলোরিয়াম, টেলোরিয়ামের 4+, যেটা এটা কিন্তু টেলোরিয়াম 4+। হ্যাঁ, টেলোরিয়াম 4+, ও হচ্ছে উভধর্মী। অ্যালুমিনিয়াম উভধর্মী, পড়াইছি। বাংলাদেশ আওয়ামী লীগ গেল, ইন্ডিয়াকে তাড়াতে, এই যে ইন্ডিয়া, ও উভধর্মী। এই যে গেল, এই যে জিএ। তারপরে এই যে দেখো SnO, SnO2, হ্যাঁ, SnO আছে। তারপরে PbO, PbO2, এরা সবাই কি বলতো? উভধর্মী। বেরিলিয়াম উভধর্মী, পড়ছিলাম একটু আগে। হ্যাঁ, তো শুধু নতুন কি শিখবা? জিঙ্ক। জিঙ্ক অক্সাইড কি বলতো? জিঙ্ক অক্সাইড হচ্ছে অবশ্যই উভধর্মী। জিঙ্কেরটা মাথায় রাখবা। পার অক্সাইড অলরেডি একটু আগে শিখাইছি, যেমন Na2O2, তারপরে H2O2, বেরিলিয়াম অক্সাইড। তারপরে পলি অক্সাইড, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা একবার আসছিল মেডিকেলে। হ্যাঁ, লেড অক্সাইড, লেড অক্সাইড পরীক্ষা আসছিল। লেড অক্সাইড MnO2 আর PbO2 হচ্ছে গিয়ে লেড অক্সাইড। সাব সুপার অক্সাইড, যে KO2 একটু আগে দেখাইছি। লেড সাব অক্সাইড দরকার পড়বে না, এটা আসে না, এটা বেশি আসে না। ওকে, তার মানে এই অক্সাইড গুলো সম্পর্কে তোমার আইডিয়া লাগবে। ওকে, অক্সাইড গুলো সম্পর্কে ভালো আইডিয়া লাগবে। তারপরে এই দেখো এখানে অক্সাইড সময়ের ব্যবহার আছে, কিছু ব্যবহার আছে। সব লাগে না বাবা, তুমি টেনশন করো না, সব লাগবে না। যেমন এই যে দেখো ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, এগুলা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। কোন জায়গায় পড়ছি বলতো? অর্থনৈতিক রসায়নে পড়ছি। ওকে, ফাইন। তারপরে CaO কে কলিচুন বলা হয়, আমরা জানি। PbO কে লিথার্জ বলা হয়, অনেকে জানে অনেকে জানে না, দরকার নেই, এগুলা বাদ দিয়ে দিবে, এগুলা পড়বা না, এগুলো থেকে প্রশ্ন আসবে না। অনেক আগে একবার প্রশ্ন আসছিল সিঁদুরে, সিঁদুরে কি থাকে? Pb3O4, Pb3O4, এগুলো কিন্তু মিশ্র অক্সাইড। মাথায় রাখো, আরেকটা জিনিস শিখাই দিই, মিশ্র অক্সাইড শিখাই দিই। যেমন মনে করো Fe3O4,
দেখো ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, দেখো ভালো করে তাকাও, ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, এদের, এটা কিন্তু ফেরাস +2 জারণ মান, আর এটা হচ্ছে ফেরিক +3 জারণ মান। এই এদের মিক্সচারকে Fe3O4। ওকে, তাহলে Fe3O4, তারপরে Pb3O4 সিঁদুরে থাকে, Pb3O4 কই থাকে? সিঁদুরে থাকে। লেড অক্সাইড, PbO2, সরি। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার টোটাল। তারপরে আসো Pb3O4, তারপরে পিবিও দরকার পড়ে না। যেমন নর্মালি পিবি থেকে একটাই প্রশ্ন আসে, যেমন ওই যে তোমার লেড স্টোরেজ ব্যাটারি, ওকে, ওইগুলো থেকে নর্মালি প্রশ্ন আসবে না, টেনশন করার কোনো কাজ নাই। এগুলা বাদ দাও, এগুলা বাদ দাও। তারপরে লাল বুবি গ্লাস ও মরিচা রোধী পেইন্টে কিউপ্রিক অক্সাইড তৈরি করা, কিউপ্রাস অক্সাইড ব্যবহার করা হয়, দরকার নেই। মোটামুটি এই তো এইগুলাই। তারপরে দেখো, আমরা জানি নাইট্রোজেনের অক্সাইড কয়টা? 5টা। নাইট্রাস, নাইট্রিক, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন টেট্রা অক্সাইড, নাইট্রোজেন পেন্টা অক্সাইড, অলরেডি আমরা দেখছি। আমাদের এই তিনটা হচ্ছে গিয়ে কি বলতো, এই তিনটা হচ্ছে অম্লীয়, আর উপরের দুইটা হচ্ছে গিয়ে কি বলতো, নিরপেক্ষ, অলরেডি পড়ছি। ফসফরাস, ফসফরাসের দরকার নেই, দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবা, নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে বেশি নিষ্ক্রিয় গ্যাস। যত ইনফরমেশন দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি, ওকে, যত বেশি ইনফরমেশন দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। নাইট্রোজেন হচ্ছে নিষ্ক্রিয়র পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। যত বেছে পড়া যায় বাবা, বুঝছো, যত বেছে পড়া যায়। তারপরে নাইট্রোজেনের সবচেয়ে বড় উৎস হচ্ছে বায়ু, দরকার নাই। অস্থি হাড় অলরেডি পড়ে ফেলছো, আর কোনো দরকার নাই। বিসমাথ দরকার নাই। আচ্ছা, এখানে দরকার নেই, দরকার নাই। বিশেষ ব্যবহার দরকার নেই, এগুলা পড়ার দরকার নেই, এগুলা পড়লে তুমি মনে রাখতে পারবা না, আমি যেগুলো না পড়তে বলবো পড়বা না, শেষ। এরপর টিন, টিনের রূপভেদ আছে আলফা, বিটা, গামা। টিন না এটা, হ্যাঁ। নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে, এটা নামাজ। আচ্ছা, এটা, এটা তো, আচ্ছা, সরি সরি সরি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই যে টিন, SN, এই টিনের রূপভেদ আছে আলফা, বিটা, গামা। আর্সেনিক, ধূসর, কালো, হলুদ, এটা একবার মেডিকেলে আসছিল, এটা একবার মেডিকেলে আসছে, এটা একবার মেডিকেলে আসছে। অ্যান্টিমনি, ধাতব অ্যান্টিমনি, আলফা অ্যান্টিমনি, বিস্ফোরক অ্যান্টিমনি, এটা দরকার নাই। ফসফরাস ইম্পর্টেন্ট, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস, কালো ফসফরাস, এটা পড়বা। তারপরে নাইট্রোজেন, কিউবিক নাইট্রোজেন, বিটা নাইট্রোজেন, বিটা নাইট্রোজেন হেক্সাগোনাল হয়, আর আলফা নাইট্রোজেন হচ্ছে গিয়ে তোমার কিউবিক হয়, দরকার নাই, মনে রাখার দরকার নেই। অক্সিজেন মানে অক্সিজেন আর ওজন, তুমি জানো, ওকে, অক্সিজেন আর ওজন। ওকে, এটা সালফার হওয়ার কথা, বুঝছো, এটা টিন হওয়ার কথা না, এটা সালফার হওয়ার কথা। হ্যাঁ, আলফা বিটা গামা এটা সালফারের রূপভেদ। এই আলফা বিটা গামা এটা সালফারের রূপভেদ, বুঝছো, এটা টিন না, এটা সালফার। কেমন জানি লাগতেছে এই জন্য। ওকে, স্বাভাবিক অবস্থায় এই যে এই লাইনগুলা, এই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যেমন এই যে দেখো, আমরা একাডেমিকে পড়তাম AlCl3 ডাইমার গঠন করে, ওকে। তারপর কার্বন ডাই অক্সাইড হচ্ছে গিয়ে শরীরের ভিতরে থাকতে পারে, বাট কার্বন মনোক্সাইড কি বলতো, একদম মানে একদম মেরে ফেলবে। কার্বন মনোক্সাইড কে বলা হয় কি, নীরব ঘাতক। ওকে, তারপরে কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয়। সিলিকন ডাই অক্সাইড কঠিন, সিলিকন ডাই অক্সাইড দৈত্যাকার, মনে আছে, এগুলো কিন্তু একাডেমিকের পড়া, ওকে। জাস্ট প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তারপরে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়। H2O তরল, H2S গ্যাসীয়। অ্যামোনিয়া ভালো ক্ষার ফসফিনের তুলনায়, ফসফিন মানে কি PH3, ফসফিন মানে কি PH3, ওকে। আচ্ছা, তারপরে এই দেখো, কার্বন ডাই অক্সাইড গ্যাস, সিলিকন ডাই অক্সাইড কি কঠিন পদার্থ। শুষ্ক বরফ মানে কি কার্বন ডাই অক্সাইড, ওকে। সিলিকন ডাই অক্সাইডকে দৈত্যাকার অণু বলা হয়। সিলিকন ডাই অক্সাইডের গলনাঙ্ক মনে রাখার দরকার নেই। CCl4 ব্যতীত সকল সমযোজী হ্যালাইট কি করে আদ্র বিশ্লেষিত হয়। SiCl4 দ্রুত হয়, এটা মাথায় রাখবা, SiCl4 দ্রুত হয়। NF3 ব্যতীত অ্যাডো পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়, ওকে, বাদ দাও। NCl তুলনায় PCl3 আদ্র বিশ্লেষণ দ্রুত ঘটে। অক্সিজেন হলো দ্বিতীয় অধিক তড়িৎ মৌল, ফ্লোরিনের তড়িৎ সবচেয়ে বেশি 4, এরপর অক্সিজেনের 3.5 ন্যাচারাল। OF2 গঠিত হলে OF4 OF6 গঠিত হয় না, যেমন চিন্তা করো, এই যে NCl3 গঠিত হয়, NCl5 কি গঠিত হবে? হবে না। PCl5, PCl3, PCl5 দুইজনই গঠিত হয়, বাট Pi5 কিন্তু গঠিত হয় না, কেন? সাইজে মিলে না, আয়োডিনের আকার অনেক বড়, রাইট, এগুলো বেসিক জিনিস। তারপর অক্সিজেন থেকে ফ্লোরিন, ফ্লোরিন হচ্ছে বেশি সক্রিয়, কমন সেন্স, ও বেশি বেশি ভালো ধাতু। তারপরে সিলিসিক অ্যাসিডের সংকেত দরকার নাই, এইটা খুবই ইম্পর্টেন্ট।
হাইড্রাসিডের ক্রম খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। ওকে, এইচআই বেশি, তারপরে এইচবিআর, এইচসিএল, এইচএফ, এটা আমরা ফাজারের নীতি দিয়েও ব্যাখ্যা দিতে পারবো। তারপরে অ্যামোনিয়া ও পিএইচ 3 উভয়ই ক্ষারধর্মী। এই যে অ্যামোনিয়া বেশি ক্ষার, অ্যামোনিয়া ভালো ক্ষার, পিএইচ 3 থেকে অ্যামোনিয়া ভালো ক্ষারধর্মী। এই যে যতগুলা লাইন আছে, এই প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, লাইন গুলা ভালো করে পড়বা, লাইন গুলা, এই ইনফরমেশন গুলা ভালো করে পড়তে হবে। তারপরে চালকোজেন, এগুলো হয়ে গেছে, এগুলোর দরকার নেই, এগুলো তুমি পারবা না, এগুলো মনে রাখার দরকার নাই। বহুরূপতা, এই যে দেখো, এই যে এটা, এই যে সালফার, এই যে সালফার, এই যে বলছেন একটু আগে সালফার দেখছো না, হ্যাঁ, এই দেখো সালফার, দানাদার সালফার। সালফার থেকে আগে না বলে প্রশ্ন আসতো, এখন এমন বেশি প্রশ্ন আসে না, জাস্ট একবার দেখে রাখো। আলফা সালফার, বিটা সালফার, আলফা সালফার, বিটা সালফার। তারপরে এটা কি, গামা সালফার, এটা হচ্ছে ল্যামডা সালফার। তারপরে মিউ সালফার, ওকে, মিউ সালফার। এটা হচ্ছে ডেল্টা সালফার, হ্যাঁ, এটা হচ্ছে ডেল্টা, এটা কি, এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা সালফার। তারপরে চালকোজেন, ও এসএসসি তে পড়ে, যাই হোক। তো এইগুলা জাস্ট এমনি দেখে রাখবা, এগুলা পড়ার দরকার নেই, এগুলা তুমি মনে রাখতে পারবা না। আমরা একটু আগে পড়ছিলাম, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, অ্যাস্টাটাইনের দরকার নেই। ফ্লোরিন গ্যাস হচ্ছে গিয়ে ফিকে হলুদ, ব্রোমিন হচ্ছে লাল, ক্লোরিন হচ্ছে সবুজাভ হলুদ, আর আয়োডিন হচ্ছে বেগুনি। এগুলো আমরা মোটামুটি জানি, এগুলা থেকে এত বেশি প্রশ্ন হয় না, বাট একবার দেখে রাখতে হয়, কেন, ইনফরমেশন। ওকে, ইনফরমেশন। তারপরে আসো, হ্যালোজেন সমূহের সাধারণ ধর্ম খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভৌত ও রাসায়নিক ধর্ম, এই যে দেখো, এই জায়গার যত ক্রম আছে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। মানে হ্যালোজেনের ক্রম ইম্পর্টেন্ট, বুঝছো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন কি বিষাক্ত, ব্রোমিন তরল, আয়োডিন উদ্বায়ী। ব্রোমিন কিন্তু তরল, ব্রোমিন তরল হবে, হ্যাঁ, তরল, তরল। আয়োডিনকে তাপ দিলে বাদামি বর্ণের বাষ্পে পরিণত হয়, আয়োডিন কিন্তু বেগুনি কালার ও বাদামি কালার হয়ে যায়। গণনাঙ্ক আর স্ফুটনাঙ্কের ক্রম কি আমরা জানি, মোলার ভর যত বাড়বে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বাড়বে। মানে আয়োডিনের ভর কি বেশি না 127, ফ্লোরিন কত 19, তাহলে যার ভর বেশি তার কি বলতো, তার কি বেশি, তার হচ্ছে গিয়ে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ওকে, ফাইন। তারপরে আসো, সক্রিয়তার ক্রম আমরা জানি, ফ্লোরিন বেশি সক্রিয়, কেন, ও ভালো অধাতু এন্ড ওর তড়িৎ ঋণাত্মকতা প্রচুর বেশি। ওকে, ইলেকট্রন আসক্তিটা ব্যতিক্রম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি থাকে। ফ্লোরিনের কিন্তু বেশি থাকার কথা, বাট ক্লোরিনের বেশি থাকে, কেন, কারণ ফ্লোরিনের সাইজ ছোট, চার্জ ঘনত্ব বেশি, ইলেকট্রন আসতে গেলে বাধা পায়, বিকর্ষিত হয়। তার মানে ক্রম হচ্ছে এটা। ভ্যান্ডারওয়ালসের আকর্ষণ বল, ওই যে যার সাইজ বড়, যার ভর বড়, ভ্যান্ডারওয়ালস ওইদিকে যাবে, ভ্যান্ডারওয়ালস ওইদিকে যাবে। ওকে, আচ্ছা। ক্লোরিন পানিতে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, বিজারক হিসেবে গণ্য হয়। ওকে, ফাইন, এটা দরকার নাই। আচ্ছা, এইচএক্স গঠন আমরা অলরেডি পড়ছি, এইচআই বেশি সক্রিয়, মাথায় রাখবা, এইচআই কিন্তু বেশি সক্রিয়। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়, সেটি তত শক্তিশালী জারক হয়, হ্যাঁ। জারকের ক্রম কি, জারণ ধর্মের ক্রম কি বলো, জারণ ধর্মের ক্রম হচ্ছে ফ্লোরিনের দিকে যাবে, কেন, ও ভালো অধাতু, ও ভালো জারক, এই জন্য লাস্টের দিকে ভালো অধাতু পাওয়া যায়। পর্যায় সারণীর লাস্টের দিকে কি ভালো অধাতু পাওয়া যায়, ভালো অধাতু মানে কি, ভালো জারক। ওকে, তারপরে আর দরকার নাই। আচ্ছা, মৌলসমূহ, এই যে আমরা এগুলা জানি, এটা হেনা আর করিম যাবে রানার ওখানে। আমি এমনি পড়তাম হিলিয়াম, নিয়ন, আর্গন, জ্যানন, রেডন, অর্গানিসাম, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিসাম। ওকে, এগুলা কোনো দরকার নাই, এগুলা পড়ার দরকার নাই, লাগবে এই জিনিসটা, লাগবে এই জিনিসটা, লাগবে এই জিনিসটা। আচ্ছা, ফ্লোরিন ক্লোরিনের ব্যবহার কি এই জায়গায় দেওয়া নাই, ফ্লোরিন ক্লোরিনের ব্যবহার দেওয়া নাই, যেমন ক্লোরিন কি ব্লিচিং পাউডারে ব্যবহৃত হয়, তারপর আয়োডিন কি আয়োডোমিথি, আয়োডিমিথিতে ব্যবহার করা হয়, থাইরয়েডের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, সো এগুলো লাগে। আচ্ছা, হিলিয়াম সবচেয়ে বেশি হালকা হাইড্রোজেন গ্যাস, এরপর হিলিয়াম গ্যাস, এটা লাগবে না। এই যে গভীর পানির নিচে ডুবুরিগণের শ্বাস প্রশ্বাসে ব্যবহার করা হয় হিলিয়াম, বেলুনের ভিতরে হিলিয়াম থাকে তুমি জানো, এনএমআর যন্ত্রে তরল হিলিয়াম ব্যবহার করা হয়, এটা গুণগত রসায়নে আমরা পড়ছি। এটা কই পড়ছি, এটা গুণগত রসায়নে পড়ছি। তারপরে অ্যাজমা রোগের চিকিৎসার দরকার নাই। নিয়ন, নিয়ন কি, ওই যে নিয়ন আলো। ওকে, অপারেশন রুমে নিয়ন টিউবের আলো ব্যবহার করা হয়। এই যে নিয়ন বাতি, ভোল্টা মিটারে নিয়ন গ্যাস লাগে। সবুজ বা নীল বর্ণের মার্কারি বাষ্প মিশ্রিত থাকে, দরকার নাই। এই যে উড়ন্ত, উড়ন্ত বিমানে পাইলটগণ উজ্জ্বল লাল বর্ণের নিয়ন আলোর সংকেত ব্যবহার করা হয়, মানে আলো রিলেটেড যেগুলো আছে সবই কি, নিয়ন আলো। তারপরে ক্রিপ্টন জ্যানন, এই যে দেখো ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে কি লাগে, ক্রিপ্টন জ্যানন লাগে। রেডন কি, তেজস্ক্রিয় রেডন ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়, এটা আমরা আইসোটোপের ওইখানে পড়ছিলাম। তারপরে বৈদ্যুতিক বাল্বে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টির জন্য আর্গন ব্যবহার করা হয়। ওকে, তারপরে ডি ব্লকের মৌলসমূহ আমরা জানি, এরা কি 41টা, এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কিন্তু আমরা এগুলা জানি, রাইট, 4s2 3d, 4s2 3d আমরা অলরেডি দেখছি। ওকে, সাধারণ ধর্মাবলী এত বেশি দরকার নাই। প্যারাচুম্বক মানে কি, ডি ব্লকে
অযুগ্ম ইলেকট্রন আছে, রঙিন যৌগ তৈরি করে, জটিল যৌগ তৈরি করে, এগুলো আমরা জানি। বিশেষ ধর্মাবলী, জটিল যৌগ তৈরি করে, প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়, এগুলো আমরা জানি। এগুলোর দরকার নাই, এগুলো আসবে না। ওকে। 3D, এই যে দেখো, এই যে আমরা যে রঙিন যৌগের কথা বলতেছিলাম, যে এই যে দেখো স্ক্যান্ডিয়াম 3+, ও কেন বর্ণহীন? কারণ হচ্ছে অবস্থান্তর না, অবস্থান্তর না। আস্তে আস্তে যত বেশি ইলেকট্রন বাড়বে, তত বেশি কি হবে বলতো, তত বেশি কালারফুল হবে। এই যে বেগুনি, নীল, সবুজ, বেগুনি। ওকে। এগুলো মুখস্থ করার দরকার নেই, একবার জাস্ট দেখবা। যেমন জিঙ্ক 2+, কেন বর্ণহীন? কারণ জিঙ্ক অবস্থান্তর না। এগুলো কিন্তু তুমি পারো, এমন না যে পারো না। ওকে, এমন না যে পারো না। আচ্ছা, অবস্থান্তর ধাতু আমরা জানি রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই জায়গায় কি থাকে বলতো, প্রভাবক রূপে থাকে, এটা আমরা সামনের চ্যাপ্টারে পড়বো। ওকে। তবে প্যারাচুম্বকীয় এই যে এরা অবস্থান্তর মূল্য না, কারা? দেখো, এই যে স্ক্যান্ডিয়ামের নিচে কি আছে? ইট্রিয়াম। জিঙ্কের নিচে আছে কি? ক্যাডমিয়াম, মার্কারি। জিঙ্কের নিচে আছে কি? ক্যাডমিয়াম আর মার্কারি। ওই যে আমরা ইয়াতে পড়লাম না, পিএনজিসি তে পড়লাম না? তাহলে জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম আর মার্কারি, আর স্ক্যান্ডিয়ামের নিচে আছে কি? ইট্রিয়াম। তো এরা কি না? অবস্থান্তর না। কমন সেন্স। ওকে। এগুলোর দরকার নেই, এগুলো তোমাদের লাগবে না। প্যারাম্যাগনেটিক, এই যে এগুলো লাগবে। ফেরোম্যাগনেটিক মানে কি? ফেরোম্যাগনেটিক মানে হচ্ছে গিয়ে ফেল করিনি আয়রন, কোবাল্ট, নিকেল। ওকে। আয়রন, কোবাল্ট, নিকেল। ওকে। ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কারা? যাদের হচ্ছে কি ওই যে ইলেকট্রন থাকে না, মাথায় রাখবা। ডায়াম্যাগনেটিক মানে যাদের অযুগ্ম ইলেকট্রন থাকবে না, অযুগ্ম ইলেকট্রন একদমই থাকবে না। যেমন এই যে স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, কপার প্লাস, ওই যে NH2, NP6, ND10, ওর কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? না। টাইটানিয়াম 4+, এদের অযুগ্ম ইলেকট্রন নাই, তাই এরা ডায়াম্যাগনেটিক। আচ্ছা, প্যারাম্যাগনেটিক মানে কি? প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে তোমার অযুগ্ম ইলেকট্রন আছে, যেমন মনে করো Mn2+, ফেরাস, ফেরিক, এগুলোতে কি আছে দেখবে? একটা, দুইটা, তিনটা অযুগ্ম ইলেকট্রন আছে, একটু পরে দেখাবো। তো অযুগ্ম ইলেকট্রন থাকলে কি হয়? প্যারাম্যাগনেটিক। ওকে। কমন সেন্স। ওকে। এগুলা লাগবে না, এগুলা হালকা পাতলা দেখবা। এই যেমন আন্ত হ্যালোজেন মৌলের সংখ্যা কয়টা? 18টা। সরি, আন্ত অবস্থান্তর মৌল সংখ্যা কয়টা? 28টা। আন্ত অবস্থান্তর মৌল সংখ্যা 28টা। আচ্ছা, ল্যান্থেনাইট এগুলা এত বেশি লাগে না, এগুলো নিয়ে টেনশন করো না। ওকে। অ্যাক্টিনিয়াইটের ধর্মসমূহ এগুলো লাগবে না, এগুলো থেকে প্রশ্ন আসে না। আচ্ছা, তারপরে তরল ধাতু, যেমন টাংস্টেনকে ওলফার্ম বলা হয়। টাংস্টেনকে ওলফার্ম বলা হয়। হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন, এগুলো ভালো ভালো ইনফরমেশন দেখে রাখো। সবচেয়ে ভারী মৌল হচ্ছে ইউরেনিয়াম। বেশি ঘনত্ব বিশিষ্ট মৌল হচ্ছে অসমিয়াম। পৃথিবীতে সবচেয়ে কম পাওয়া যায় অ্যাস্টেটিন। তারপরে তরল ধাতু কারা? তরল ধাতু হচ্ছে এই যে এরা। তরল অধাতু কে বলতো? তরল অধাতু কিন্তু হচ্ছে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে ব্রোমিন। যেমন এই যে ফ্রান্সে গিয়ে হাজি সাইজে, মানে এই যে তোমার কি বলে, ফ্রান্সিয়াম, তারপরে গ্যালিয়াম, মার্কারি, সিজিয়াম, এরা সবাই কি? তরল ধাতু। তরল অধাতু কে? ব্রোমিন। সবচেয়ে দামি ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম। তারপরে সবচেয়ে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট, দরকার নাই। সবচেয়ে বেশি তড়িৎঋণাত্মকতা হচ্ছে ফ্লোরিয়াম। সবচেয়ে বেশি ভারী ধাতু হচ্ছে অসমিয়াম, মাথায় রাখবা। সবচেয়ে বেশি ঘনত্ব, সবচেয়ে বেশি ভারী, এগুলো হচ্ছে অসমিয়াম। সবচেয়ে নমনীয় হচ্ছে প্লাটিনাম। এগুলা আসে না, এত বেশি আসে না। দুষ্ট মৌল হাইড্রোজেন। সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। সিজিয়াম কিন্তু ওই যে শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, এরকম মানে সিজনের সাথে চেঞ্জ হয়। এটা একটু লিখে রাখো। সিজন রিলেটেড প্রশ্ন আসলে সিজিয়াম। ওকে, সিজন। সবচেয়ে ভারী ধাতু, ভারী তরল ধাতু হচ্ছে গিয়ে মার্কারি। সর্বাপেক্ষা ভারী তরল মার্কারি। সবচেয়ে ঘাত সম্পূর্ণ, দরকার নাই। সবচেয়ে বৃহত্তম হচ্ছে ফুলারিন, যেটাকে আমরা কি বলি বলতো? বাকি বল বলি, বাকি বল বা ফুলারিন। তারপরে সবচেয়ে বিষাক্ত প্লুটোনিয়াম। সবচেয়ে পরিবর্তনশীল জারণ মান হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কিন্তু +7 পর্যন্ত হতে পারে। ওকে। ম্যাঙ্গানিজ +7 পর্যন্ত হতে পারে। Mn +7 পর্যন্ত হতে পারে। ওকে। এটা একটু মাথায় রাখবা। যেমন ম্যাঙ্গানিজ নিয়ে আরেকটা ইনফরমেশন দেই, ম্যাঙ্গানিজ 4+ কিন্তু উভধর্মী অক্সাইড। হ্যাঁ, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড, অক্সাইড। আর ম্যাঙ্গানিজের হচ্ছে যদি 1 2 3 হয়, হ্যাঁ, +1 2 3 হয়, এরা হচ্ছে গিয়ে কি বলতো? ক্ষারীয়। আর এর চেয়ে বেশি যদি হয়, 5 6 7, এরা যদি হয়, এরা হচ্ছে কিন্তু অ্যাসিডিক অক্সাইড। উদাহরণ দিয়ে দিই, আসুন। মনে করো MnO2, Mn2O3 নিলাম, এটা কিন্তু Mn3+। দেখো, এটা কিন্তু Mn3+। ওই যে অক্সিজেনের যোজনী 2, ম্যাঙ্গানিজের যোজনী 3। এটা কিন্তু Mn4+, অক্সিজেনের যোজনী 2, ম্যাঙ্গানিজ 4। কাটাকাটি করে ওই জায়গায় 2 আছে। আর যদি এরকম হয়, এই দেখো, এটা কি অক্সাইড? এটা হচ্ছে অম্লীয় অক্সাইড। কেন? এটা ম্যাঙ্গানিজ 3+। এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে বেসিক অক্সাইড, মানে ক্ষারীয় অক্সাইড।
এটা কি? এটা হচ্ছে +4, +4 মানে কি বলতো? উভধর্মী। আর +7 এটা কি বলতো? এটা হচ্ছে অ্যাসিডিক। মানে ট্রানজিশনালদের ক্ষেত্রে এই ধরনের গ্যাঞ্জাম দেখা যায়। ট্রানজিশনাল ক্ষেত্রে এই ধরনের গ্যাঞ্জাম দেখা যায়। দেখো কিছু এমসিকিউ আছে এখানে। ডি ব্লকের মৌল সংখ্যা কয়টা? 41টা। তারপর পর্যায় সারণীর কোন শ্রেণীর মৌলকে চ্যালকোজেন বলা হয়? 16 নম্বর গ্রুপকে। কোনটি মৃৎ ধাতু? স্ট্রনশিয়াম। এত সহজ প্রশ্ন দিবে না, একটু মেডিকেল স্টাইলের প্রশ্ন এগুলো। কেন? কারণ এই যে কৃষি ভর্তি পরীক্ষার জন্য যা পড়াচ্ছি, যেমন ওই যে রাসায়নিক বন্ধন জিএসটির জন্য ইম্পর্টেন্ট, কৃষি গুচ্ছ যেমনে পড়াচ্ছি এগুলা পড়ো, এর বাইরে এখন আর কিছু পড়ার দরকার নাই। NS1 যোজতার পানির সঙ্গে বিক্রিয়া করলে কোনটি উৎপন্ন করে? ক্ষার। কমন সেন্স ভাইয়া। NS1 মানে কি বলতো? NS1 মানে হচ্ছে ক্ষার ধাতু। NS1 মানে হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুরা যখন হচ্ছে গিয়ে পানির সাথে বিক্রিয়া করবে কি উৎপন্ন করবে? ক্ষার তৈরি করবে। দৈত্যাকার অণু মানে সিলিকন ডাইঅক্সাইড। ওকে। কোন নিষ্ক্রিয় ধাতু পি ব্লকের মৌল নয়? হিলিয়াম। প্যারাম্যাগনেটিক কে? প্যারাম্যাগনেটিক হচ্ছে, দেখো এই যে জিঙ্ক তো অবশ্যই না ডায়াম্যাগনেটিক। কেন? জিঙ্ক 2+। জিঙ্ক 2+ মানে কি? 3d10 না? হ্যাঁ, এটা কিন্তু 3d10। দেখো এটা 3d10। অযুগ্ম ইলেকট্রন আছে নাই। এই জায়গায় ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কি? 3s2। ওর কি? 4s2। দেখো কোন অযুগ্ম আছে না। কপার কিন্তু দেখো 3d10 4s1। তার মানে কপার প্লাস মানে কিন্তু 3d9 আছে। তারপরে নিচের কোনটি সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে? আয়োডিন। কোন ধাতব অক্সাইড পানিতে দ্রবীভূত হলে কি ধাতব অক্সাইড কি? ধাতব অক্সাইড মানে কি? ক্ষার। ধাতুর অক্সাইড মানে কি? ক্ষারীয়। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করবে? স্ক্যান্ডিয়াম তো না। মার্কারি আর জিঙ্ক একই জায়গায় আছে, তার মানে এরা অবস্থান্তর না। নিকেল হচ্ছে গিয়ে কি তৈরি করবে? কোনটি আজ ব্লকের দরকার নাই? নরম ধাতু। পানি কোন ধরনের অক্সাইড? উভধর্মী অক্সাইড। অবস্থান্তর মৌল নয় কোনটি? জিঙ্ক। সোডিয়াম ধাতু সংরক্ষণ করা হয় কেরোসিন, হেক্সেন, ইথার, উচ্চতর অ্যালকেন। উচ্চতর অ্যালকেন। কোনটি লিগ্যান্ড? ক্লোরাইড আয়ন লিগ্যান্ড। মাথায় রাখবেন লিগ্যান্ড কারা? যাদের লোন পেয়ার আছে আর ম্যাক্সিমাম অ্যানোয়ন, এরা হচ্ছে লিগ্যান্ড। ওকে, এরা হচ্ছে লিগ্যান্ড। পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা, পর্যাবৃত্ত ধর্মের চেয়ে যাওয়ার আগে আমি কিছু কথা একটু বলে যাই। যেমন দেখো দুই একটা বিষয় আমার মাথায় ঘুরতেছে, ওইগুলো লাগবে আসলে, বুঝছো? আমি পড়াই দিব, একটু পড়াবো, বেশি পড়াবো না, অল্প একটু পড়াবো। যেমন চিন্তা করো গ্রুপ 1 2 আর কি, হ্যাঁ 1 2 মিলে এক কথা বলি। যেমন দেখো সব পড়তে হবে না, তুমি এইভাবে চিন্তা করবা সব সময়। গ্রুপ 1 2 এর সাথে আমি 17 দিলাম, যেমন সোডিয়ামের সাথে যদি 17 নাম্বার দাও, সোডিয়াম ক্লোরাইড তোমার মাথায় সেট হয়ে গেছে। আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড নিয়ে জানলে তুমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে বললে তুমি কিন্তু অনেক কথা বলে ফেলতে পারবা। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইড আমাদের ছোটবেলার সঙ্গী। আমরা ছোটবেলা থেকে NaCl ই সবার আগে শিখি, তাই না? ওকে। তারপরে ম্যাগনেসিয়াম 17 নম্বরে বাদ দাও, সামনে আসো, 16 নম্বরে আসো, তারপরে 15 নম্বরে আসো। মানে এই যে দেখো, এই যে আস্তে আস্তে আসবা যখন, তখন ম্যাগনেসিয়াম মানে গ্রুপ নাম্বার 2, ওর সাথে তুমি যদি নাইট্রোজেনের বিক্রিয়া দাও, তাহলে কি হবে জানো? ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হবে। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইটটা পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। কথা বোঝা গেছে? ওকে, ফাইন। তারপরে এই যে ক্যালসিয়াম, ও কার্বনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? আমরা সবাই জানি ভাইয়া, ইথাইন তৈরি হয় আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। এটা আমাদের বাচ্চাকালের পড়া। ক্লিয়ার? এটা আমাদের বাচ্চাকালের পড়া। এই দুইটা বিক্রিয়া কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, রাইট? মোটামুটি সবাই জানি। ওকে, সব পড়তে হবে না, অল্প কিছু পড়ো, হ্যাঁ? অল্প কিছু পড়ো। যেমন এই দুইটা বিক্রিয়া আমার মাথায় আসতেছিল, এগুলো না বললে ভালো লাগতো না। যে এই যে আসে কোনটা জানো? আসে হচ্ছে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে পানিতে দিলে কি হয়? অ্যামোনিয়া হয়। ক্যালসিয়াম কার্বাইডকে পানিতে দিলে কি হয় বলতো? ইথাইন হয়। এগুলো আমাদের পারা উচিত। ওকে। তারপরে বিভিন্ন যৌগ যেমন মনে করো নাইট্রোজেন, নাইট্রোজেন আর ফসফরাস নিয়ে কথা বলি আগে। যেমন নাইট্রোজেনের কি আছে বলতো? HNO3 আছে, HNO2 আছে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড।
ওর কি আছে বলতো, H3PO4 ফসফরিক অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, H3PO4 PO2 হাইপোফসফরাস অ্যাসিড। আছে কিনা? এই যে অক্সি অ্যাসিড গুলো আছে কিনা? আছে। তারপরে কার্বনের কি আছে বলতো, H2CO3, কার্বনের এটা আছে। সালফারের কি আছে বলতো, নামাজ পড়ে আসি সবাই ভাই। তারপরে H2SO4, H2SO3, তারপরে HClO4 আছে, HClO3 আছে, HClO2 আছে, HClO আছে, মানে কি দেখো তো, চিনো কিনা? এই দেখো, পার ক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড, সালফিউরিক, সালফিউরাস, H3PO4 ফসফরিক, ফসফরাস, হাইপোফসফরাস, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। তারপরে কি আছে বলতো, এই দেখো বোরিক অ্যাসিড, এগুলো কি মৃদু অম্লধর্মী। এই কার্বনিক অ্যাসিড, অ্যাসিড এগুলো কিন্তু সবই অ্যাসিড, রাইট? এগুলো কিন্তু অক্সি অ্যাসিড। ভালো করে তাকাও, সবগুলোতে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আর মাঝখানে কি আমাদের কেন্দ্রীয় পরমাণুতে অধাতুরা আছে, তো এরা কিন্তু অক্সি অ্যাসিড। এগুলোর জারণ মান কি, এই যে যেমন এই যে ওর জারণ মান কত, +7, ওর জারণ মান কত, +5, ওর জারণ মান কত, +3, ওর জারণ মান কত, +1, এগুলো তোমার জানতে হবে। ও +6, H2SO3 ওর কত বলতো, ওর কত হবে, ওরও +6 হবে। তারপরে যেমন এই যে H2SO5, এটাকে আমরা বলি হচ্ছে ক্যারোস অ্যাসিড, H2SO5, এটাকে আমরা বলি ক্যারোস অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড মনে হয় এটার নাম। তারপরে ফসফরিক, ফসফরাস, যেমন ওর ওর কেন্দ্রীয় জারণ মান কত, 8 থেকে 3 বাদ দিলে 5, ওর কত 3, 6 থেকে 3 বাদ দিলে 3, 4 থেকে 3 বাদ দিলে 1, রাইট? কেন্দ্রীয় পরমাণু জারণ মান ওর কত, +5, ওর কত, +3। এগুলা পারতে হবে, এগুলা এই বেসিক গুলো তোমার জানতে হবে। এই চ্যাপ্টার অনেক বড়, চাইলেও কিন্তু এই চ্যাপ্টার অনেক অনেক বেশি ক্লাসে নেওয়া যাবে না, রাইট? এটা এটা হচ্ছে লাস্ট মাসের কোর্স। লাস্ট মাসের কোর্স মানে কি, এরপরে তোমার এগ্রি কোর্স, এগ্রি এগ্রি পরীক্ষা আর চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা। তো ওইগুলা কিন্তু ভাই, ওইগুলা কি না বলতো, ওইগুলা তোমার হচ্ছে এরপরে তো আর কোনো পরীক্ষা বাকি নাই, তাই না? তো এখন তোমার লাস্ট মোমেন্টের রিভিশন, যত জিস্ট পার্ট দিয়ে রিভিশন দেওয়া যায়, রাইট? মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম আমরা সবাই জানি, আমরা সবাই জানি সেটা কি, আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আর কি বলতো, আমাদের ইলেকট্রন আসক্তি, এগুলাই আছে। সো এগুলোর দরকার নেই, এগুলো তুমি জানো। আমরা ম্যাক্সিমাম জিনিস একটা জিনিস আমরা সবাই একটা জিনিস জানি, সেটা হচ্ছে উপর থেকে নিচে নামলে আকার কি হয়, বাড়ে। বাম থেকে ডানে গেলে কি হয়, আকার কমে। উপর থেকে নিচে নামলে কি হয়, আকার বাড়ে। বাম থেকে ডানে গেলে আকার কি হয়, কমে। আর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সব কিন্তু উল্টা, রাইট? সব হচ্ছে আকারের উল্টা। সো এগুলো তোমার কেউ যদি মুখস্থ করাইতে চায়, পড়াইতে চায়, এগুলো আসলে অর্থিত না। এগুলা কোনো সময় কি তুমি এমনি বুঝতে, এটা কি আবার, কি রে সাদা কালার কেন? আচ্ছা, স্লাইড হয়তো দুই একটা পেজ সাদা কালার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, দুই একটা পেজ সাদা কালার, আসো আমরা সাদা কালারে পড়ি। এই আমি কিন্তু আমার পড়ানোর শুরুতে সাদা কালারে পড়াইতাম, তোমরা কি জানো এটা? তোমরা হয়তো তখন অনেক ছোট। আচ্ছা, তোমরা বেশি ছোট না, তোমরা হয়তো 9-10-এ পড়ো তখন। আমি কিন্তু সাদা স্লাইডে দীর্ঘদিন পড়াইছি। বোর্ড কেনার পরে আমরা সাদা স্লাইডেই বেশি পড়াইতাম। আসো 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 আসো। দেখা যায়? এই দেখা যাবে, আরে সাদা স্লাইড তো অনেকদিনই পরে পড়াইলাম রে ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট কি? শিল্ডিং ইফেক্ট থেকে একটা প্রশ্ন দেখবা, আমার সবচেয়ে ফেভারিট কালার ছিল এইটা আর পাতা কালার। শিল্ডিং ইফেক্ট থেকে একটা জিনিস জেনে রাখো, এসপিডিএফ, এটাকে আমরা বলি হচ্ছে শিল্ডিং ইফেক্ট। এ হে রে, কালার তো অনেক অনেক গাঢ়, রাইট? দেখি তো কালো দিলে হয় কিনা। এসপিডিএফ, ওকে, এসপিডিএফ, এস এর শিল্ডিং ইফেক্ট বেশি পি এর চেয়ে, পি এর শিল্ডিং ইফেক্ট বেশি ডি এর চেয়ে, ডি এর শিল্ডিং ইফেক্ট বেশি এফ এর চেয়ে। আপাতত এটা জেনে রাখো। আচ্ছা, আবার কালো, ওই আমার চোখ ধরতেছে। আচ্ছা দেখো, এদিকে আসো। আমরা জানি, এটা আমি আমার মতো করে একটু পড়াই, হ্যাঁ আমি একটু আমার মতো করে পড়াই। দেখো, এই যে এই যে আকার আকৃতি কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? যেমন দেখো, আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ একটা জিনিস মাথায় রাখবো সবসময়। এগুলা 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 ভাই সুপার ইম্পর্টেন্ট পড়ালেখা। আমি একটু ইয়াটা বাড়াই দিই, দিলে হয়তো ভালো লাগবে। একটা জিনিস মাথায় রাখো, মনে করো তোমাকে আমি বললাম, দেখা যাচ্ছে মনে হয় এখন, হ্যাঁ, আই মাইনাস, মূল পরমাণু কি আই, এরপরে হচ্ছে আই প্লাস, এভাবে মাথায় রাখবা। মনে করো এইচ প্লাস, তোমাকে আমি বললাম মনে করো ও মাইনাস, ও আর ও প্লাস, কে বড় কে ছোট? সবসময় মাইনাসটা, মাইনাসটা সবচেয়ে বড় হয়, এরপরে মিডিয়াম মানে মেইনটা, এরপরে প্লাসটা।
ওকে, এটা মাথায় রাখতে হবে। তারপর দেখো দুইটা নেগেটিভ চার্জ হলে বেশি নেগেটিভ কম নেগেটিভ এই কথার অর্থ কি দেখো তো। মনে করো এই যে এরকম O2 মাইনাস, খেয়াল করো, ও মাইনাস, ও, এবার দেখো O2, O2 মাইনাস বেশি বড় হবে, দেখো বেশি নেগেটিভটা বেশি বড় হয়, বেশি নেগেটিভ বড় কম নেগেটিভ হচ্ছে, খেয়াল করছো, বেশি নেগেটিভ বড় কম নেগেটিভ হচ্ছে O2 মাইনাস, তারপরে ও মাইনাস, তারপরে ও। দুইটা পজিটিভ চার্জ হইলে কম পজিটিভ বড় হয় বেশি পজিটিভের চেয়ে, মানে কি, এই যে এরকম ভাবে মনে করো, হ্যাঁ এই যে এরকম ভাবে, যে এই দেখো O2 মাইনাস এরা কি বড় কার চেয়ে, ও মাইনাসের চেয়ে, ও মাইনাস বড় ও এর চেয়ে, আবার ও বড় হচ্ছে ও প্লাসের চেয়ে, এরপরে আবার প্লাস, মানে দেখো কম পজিটিভটা কিন্তু দেখো ভালো করে তাকাও, কম পজিটিভটা কিন্তু বেশি বড় বেশি পজিটিভ থেকে, আর বেশি নেগেটিভটা বড় কম নেগেটিভ থেকে, বেশি নেগেটিভ বড় কম নেগেটিভ থেকে, আর কম পজিটিভ বড় বেশি পজিটিভ থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম, এরকম প্রশ্ন আসতে পারে, O2 মাইনাস, O2 মাইনাস, O2, O2 প্লাস, O2 প্লাস 2, কথা বোঝা গেছে, এরকম প্রশ্ন আসতে পারে। আইসো ইলেকট্রনিক হলে আকার সমানুপাতিক হচ্ছে প্রোটন সংখ্যা, এটা বুঝি নাই, বোঝাচ্ছি দেখো, এটা খুবই সুন্দর পড়াশোনা। দেখো মনে করো আমি এরকম নিলাম N3 মাইনাস, ভালো করে তাকাও, দেখো সবার এখানে প্রোটন, সবার ইলেকট্রন সংখ্যা কিন্তু 10, নাইট্রোজেন 7 ছিল 3টা গ্রহণ করছে 10, অক্সিজেন 7 ছিল 2টা, 8 ছিল 2টা গ্রহণ করছে 10, সবার ইলেকট্রন সংখ্যা 10। এবার সবার প্রোটন নাম্বার কত সবার প্রোটন নাম্বার কত বলো তো, নাইট্রোজেনের প্রোটন কত 7, অক্সিজেনের 8, 9, 10, 11, 12, 13, সবার প্রোটন নাম্বার। এখন তো আমি তোমার কি বলছি, যার প্রোটন সংখ্যা যত কম তার সাইজ তত বেশি হবে, যার প্রোটন সংখ্যা যত কম তার সাইজ তত বেশি হবে, যার প্রোটন সংখ্যা যত কম তার সাইজ তত বেশি হবে, এই যে এরকম হবে। কিসের? হ্যাঁ সমস্যা না, আসতেছি, আসতেছি, শেষ করে আসতেছি, 5-10 মিনিট। ওকে ওকে, সমস্যা নাই, রেডি করে ডাক দেন। ওকে, আসো, এগুলো আমরা জানি। তারপরে অ্যানায়ন নিষ্ক্রিয় ক্যাটায়ন, অলরেডি আমরা পড়ছি, অ্যানায়ন নিষ্ক্রিয় ক্যাটায়ন মানে কি, ওই যে দেখো এই জিনিসটা, এই যে এই জিনিসটা মনে করো, ক্যাটায়ন মানে কি সোডিয়াম প্লাস, এই যেটা, এগুলো ইম্পর্টেন্ট, বোঝা গেছে, এগুলো ইম্পর্টেন্ট। এবার সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর হচ্ছে ভ্যান ডস ব্যাসার্ধ, এটা খুবই সুন্দর পড়ালেখা। দেখো সমযোজী ব্যাসার্ধ মানে কি, এদের ভিতরে কি থাকবে বলতো, একটা একটা ওভারল্যাপিং এরিয়া থাকবে। ধাতব ব্যাসার্ধ মানে কি, ধাতব ব্যাসার্ধ মানে হচ্ছে অনেকগুলা অনেকগুলা ছোট ছোট একসাথে থাকবে, মানে একটা ধাতব বন্ধন, ধাতব যৌগের ভিতরে নাম্বার, এই তো অডি 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 লাগতেছে। হুম, এই দেখো, এদের মধ্যাকার দূরত্বের অর্ধেককে কি বলা হয়, ধাতব ব্যাসার্ধ। এদের মধ্যাকার, এটা একটা কেন্দ্র আছে না, এটা একটা কেন্দ্র আছে না, এদের মধ্যাকার দূরত্বের অর্ধেককে বলা হয় কি বলতো, ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধ, সরি, সমযোজী ব্যাসার্ধ। এবার মনে করো এটা একটা একটা গ্যাস, এটা আরেকটা গ্যাস, মনে করো হচ্ছে কি এসে, এটা হচ্ছে ক্লোরিন, এটা হচ্ছে তোমার ক্লোরিন, এটা হচ্ছে আরেকটা ক্লোরিন। আমি একটু কালারটা মোটা করে দিচ্ছি কেন বুঝছো তো, যাতে করে তুমি ধরতে পারো, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন। এখন এদের দুইজনের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে কি বলা হবে বলতো, এদের দুইজনের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হবে ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধ। তোমার এখান থেকে প্রশ্নটা কি আসবে, তোমার এখান থেকে প্রশ্ন আসবে কে বড় কে ছোট, কে বড় কে ছোট, কে বড় কে ছোট, তাহলে সবসময় মাথায় রাখবা কে বড় বলতো, ভ্যান ডের ওয়ালস ব্যাসার্ধটা বড়, আর ভ্যান ডের ওয়ালস বড়, তারপরে কে বড় বলতো, ধাতব ব্যাসার্ধ, আর মেটালিক, এরপরে হচ্ছে আর কোভ্যালেন্ট, জাস্ট তুমি এটা মনে রাখবা।
জাস্ট এটা মনে রাখবা। ক্লিয়ার বাবা? ওকে। আকার থেকে এগুলোই প্রশ্ন আসে, যেমন এই দেখো ঢাকা ভার্সিটির প্রশ্ন, ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? এই যে একটু আগে আমরা এটা পড়ছি, নিয়ন বড় সোডিয়াম প্লাসের চেয়ে, ম্যাগনেসিয়াম 2 প্লাসের চেয়ে। এটা আইসো ইলেকট্রনিক। আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি মানে আমরা জানি আয়নীকরণ শক্তি মানে কি। আয়নীকরণ শক্তি একটা জিনিস মাথায় রাখবা, যে আয়নীকরণ শক্তি মানে কি, গ্যাসীয় থেকে একটি ইলেকট্রন তুমি বাইর করছো মানে সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়া সোডিয়াম প্লাস হবে, সোডিয়াম একটা ইলেকট্রন ছাইড়া কি হবে, সোডিয়াম প্লাস হবে, রাইট? সোডিয়াম একটা ইলেকট্রন ছাইড়া দিয়া সোডিয়াম প্লাস হচ্ছে, এটা বুঝছো কিনা? হ্যাঁ ভাই বুঝছি। এখন ওরে তুমি এনার্জি দাও, দিলে ও প্লাস হয়ে যাবে, রাইট? তো ও শক্তিটা নিজের ভিতরে নিচ্ছে, তার মানে এটা অবশ্যই একটা এন্ডোথার্মিক প্রসেস। এটা কি প্রসেস? এটা হচ্ছে এন্ডোথার্মিক প্রসেস। এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস, দ্যাট মিনস ডেল এইচ এর ভ্যালু গুলো কি হবে, পজিটিভ হবে। আচ্ছা, I1 I2 I3 এটা মানে কি? দেখো একটা ইলেকট্রন বের হয়ে গেলে আমরা কি বলি, এটাকে প্রথম আয়নীকরণ শক্তি। আগে তোমাকে একটা ব্যতিক্রম পড়াইনি, ভালো করে একটু এই জায়গাটা খেয়াল করবা। ওকে, আসতেছি, 2 মিনিট, 2 মিনিট। ভালো করে এই জিনিসটা একটু খেয়াল করো, আমি তোমাকে একটা জিনিস বুঝাই। আমরা নর্মালি কিন্তু সবাই জানি, সেটা কি, এক সেকেন্ড, হ্যাঁ, একটু পরে আসতেছি, একটু পরে ক্লাসটা শুরু আবার রেকর্ড, ওয়েট। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ যেটা বলতেছিলাম, তো আইনিকন শক্তির আমরা ক্রমটা একটু জানি, তাও একটু চেক করে নিই, একটু বলে দিই আপনাদেরকে, হ্যাঁ। হ্যাঁ, যেমন চিন্তা করেন, আমরা সবাই এই জিনিসটা একটু জানি কিরকম, যে গ্রুপ নাম্বার 2, পর্যায় নাম্বার 2, হ্যাঁ, লিথিয়াম, লিথিয়ামের পরে কি আছে বলতো, বেরিলিয়াম, এরপরে বোরন। এরকম মোটা তো ভালোই লাগে। দেখো এরা আছে, রাইট? এদের ইলেকট্রন বিন্যাসটা কি বলতো, সরি, এদের আয়নীকরণ শক্তির ক্রমটা কি? আমরা জানি না, বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে, সাইজ কমে তাই আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না? বাম থেকে ডানে গেলে সাইজ কমে তাই আয়নীকরণ শক্তি কি হবে বলতো, বাড়বে, এটা আমরা জানি ছোটবেলা থেকে, ওকে। বাট এখানে কিন্তু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম দেখো, এই ব্যতিক্রমটা কেমনে সলভ করে, একটা লিখলাম তারপরে ক্রস দিয়ে দিব, এরকম করে দিব, ওকে। আবার একটা লিখবো, তারপরে আবার ক্রস দিয়ে দিব, এই যে এটা একদম সিমিলার। কারটা বলো তো, একদম সিমিলার হচ্ছে গিয়ে পরেরটা। পরেরটা কে বলো? লিনাকে, বিরিয়ানি ম্যাগি। এই যে এই আয়নীকরণ শক্তিটা আমরা জানি কিরকম, দেখো, সোডিয়াম, সোডিয়ামকে লিখবো, ক্রস দিয়ে দিব, তারপরে সিলিকনকে লিখবো, ক্রস দিয়ে দিব, মানে তখন কিন্তু এটা এরকম হয়ে যাবে। ওকে, রাইট, এই যে এরকম হয়ে যাবে, মানে এরকম হয়ে যাচ্ছে, কেন কেন এরকম হয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করো, এই আসলে পড়ালেখা, এই জায়গাটাতে আসলে একটু পড়ালেখা আছে, কি পড়ালেখা দেখো, দেখো এই বেরিলিয়ামের কি বলতো, 1s2 2s2, খেয়াল করো, আর এটা কি দেখো তো, 1s2 2s2 টু 1, 1s2 2s2 টু 1, খেয়াল করছো? ইয়েস। তার মানে ও কিন্তু স্টেবল, দেখো S2 অবস্থায় আছে, তার মানে ওর থেকে ইলেকট্রন নিতে গেলে শক্তি বেশি প্রয়োগ করতে হবে, তাই ওর আয়নীকরণ শক্তিটা বাইরে যায়। আবার দেখো নাইট্রোজেন, দেখো লাস্টে কি 2s2 2p3,
এটা কত? 2:2p4, খেয়াল করছো? 2:2p3, এটা 2:2p4। ওকে, এখন দেখো, এই যে দেখো, ও কিন্তু বেশি স্টেবল, ও কিন্তু বেশি স্টেবল, তাই ওর ওরে আয়নিত করতে বেশি শক্তি লাগে, তাই নাইট্রোজেনটা সামনে চলে যায়। দেখো নাইট্রোজেনটা সামনে চলে যায়। এই যে হচ্ছে ব্যতিক্রমটা, রাইট? পর্যায় 2 আর 3 এর ব্যতিক্রম। পর্যায় 2, পর্যায় 3, পর্যায় 2 আর পর্যায় 3 এর ব্যতিক্রমটা আমরা জানি। ওকে ফাইন, এবার একটু চিন্তা করো। আচ্ছা, আমরা কালোতেই লিখি, হ্যাঁ, নাহলে চোখ ব্যথা করবে আমার হুট করে। এখন I1 I2 এগুলা কি? এগুলো হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। কিরকম চিন্তা করো, দেখো নাইট্রোজেন থেকে আমি যখন নাইট্রোজেন প্লাস করব, এই জায়গায় যে শক্তিটা লাগে এটাকে আমরা বলি I1, মানে প্রথম আয়নীকরণ শক্তি। নাইট্রোজেন প্লাস থেকে নাইট্রোজেন 2 প্লাস করতে যে শক্তি লাগে এটাকে আমরা বলি হচ্ছে I2, দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আচ্ছা, আবার মনে করো অক্সিজেন, অক্সিজেন থেকে অক্সিজেন প্লাস করব, অক্সিজেন প্লাস থেকে অক্সিজেন 2 প্লাস করব। তো কালারটা চেঞ্জ করে দিই, হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে I1, এটাকে আমরা বলবো কি I2। ক্লিয়ার তো? হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন চিন্তা করো, আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা দেখবো, হ্যাঁ, একটু ইলেকট্রন বিন্যাসটা দেখবো। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো, 1s2 2s2 2p3, দেখা যাচ্ছে? হ্যাঁ, তাহলে 2s2 2p3, এটা কিন্তু 2s2 2p2, আর এটা কি 2s2 2p1, রাইট? ইয়েস। এই জায়গায় কি 2s2 2p4, এই জায়গায় 2s2 2p3, আর এই জায়গায় 2s2 2p2। এখন একটা ভালো জিনিস খেয়াল করো, নাইট্রোজেন, দেখো অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি থাকার কথা, কিন্তু নাইট্রোজেনের বেশি হয়। কেন হয়? কারণ নাইট্রোজেনটা কিন্তু এই জায়গায় দেখো হাফ ফিল্ড অবস্থায় আছে, 2p3, দেখো এটাই 2p4 আছে, যেহেতু ও স্থিতিশীল তাই ওর থেকে ইলেকট্রন নিতে শক্তি বেশি লাগে। তাই আমরা বলতে পারি নাইট্রোজেনের I1 বেশি কার থেকে? অক্সিজেনের I1 থেকে। আবার চিন্তা করো, ওকে, মানে এইটা বড়, হ্যাঁ এটা বড়। এখন চিন্তা করো, যখন আমরা একটা করে ইলেকট্রন নিয়ে চলে গেলাম তখন এটা 2p2 হয়েছে, এটা 2p3। এখন ও কিন্তু বেশি স্টেবল, তাই ওর থেকে ইলেকট্রন নিতে গেলে বেশি শক্তি লাগে। তাই অক্সিজেনের I2 বেশি নাইট্রোজেনের I2 থেকে। ক্লিয়ার? নাইট্রোজেনের I1 বেশি অক্সিজেনের I1 থেকে। কেন? কারণ নাইট্রোজেন স্টেবল। আবার O প্লাস আর N প্লাস আর O প্লাস এর মধ্যে কার I2 বড় হবে? অক্সিজেনের। কেন? কারণ ও স্টেবল, ও কম স্টেবল। এখন এটা হচ্ছে স্টেবল কেস, আর এইটা হচ্ছে এখন স্টেবল। কথা বুঝা গেছে বাবা? ক্লিয়ার? ওকে, এই জিনিসটা একটু দেখে রাখবা। এখানে বাকি কথাবার্তা আছে, এগুলা এত পরীক্ষায় আসে না, এগুলো নিয়ে, এগুলো জাস্ট একাডেমিক পড়ালেখা, এগুলো নর্মাল পড়াশোনা। এগুলো থেকে আর এর চেয়ে বেশি আর কোনো প্রশ্ন হয় না। এগুলোর দরকার নেই, এগুলো একদমই মনে রাখার কোনো দরকার নেই। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে তুমি জানো, ওই যে তুমি ইলেকট্রন যুক্ত করবা, এখন কিন্তু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে না, ইলেকট্রন যুক্ত করবা। ইলেকট্রন যুক্ত করবা মানে কি? এখানে হিট রিলিজ হবে, মানে প্রথম পার্টটা হচ্ছে তাপ উৎপাদী প্রসেস। এটা কি ইলেকট্রন আসক্তি কিন্তু এন্ডোথার্মিক প্রসেস। ইলেক এই যে তোমার কি বলে, সরি, এক্সোথার্মিক প্রসেস। কেন কেন? কারণ তুমি এখানে ইলেকট্রন অ্যাড করছো, এখানে তুমি কি করছো? ইলেকট্রন অ্যাড করছো। ওকে, আচ্ছা, এটা খুবই 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 সুন্দর একটা জিনিস, পরীক্ষায় আসে এই জায়গা থেকে প্রশ্ন। এর চেয়ে বেশি প্রশ্ন আসবে না ইলেকট্রন আসক্তি থেকে। আমি আর পেজটা করছি না, হ্যাঁ। ইলেকট্রন আসক্তি, তো ইলেকট্রন আসক্তি থেকে কি প্রশ্ন আসে? গ্রুপ 17 নিয়ে প্রশ্ন আসে।
সেটা হচ্ছে আমরা জানি ফ্লোরিন মানে ফ্লোরিনের বেশি হওয়ার কথা। কেন? কারণ চিন্তা করো, একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে আর আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি কমে, রাইট? তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হওয়ার কথা, বাট এটা ভুল। কি হবে বলতো? এটা ঠিক, তাই এটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার বাবা? ওকে, আমার মনে হয় দেখা যাবে। আমি কিন্তু মোটা কালি দিয়ে লিখছি কেন বলতো? তোমার জন্য। গ্রুপ 16, গ্রুপ 16তে কি বলা আছে? গ্রুপ 16টা আরেকটু ব্যতিক্রম। অক্সিজেন আরো পরে চলে যায়, অক্সিজেন সবার লাস্টে চলে যায়। অক্সিজেন কিন্তু এখানে থাকার কথা, হ্যাঁ, বাট অক্সিজেন কি করে যায়? সবার লাস্টে চলে যায়, এটা কিন্তু ব্যতিক্রম, হ্যাঁ। এটাও শিখে রাখবা, গ্রুপ 16 শিখে রাখবা। ক্লিয়ার বাবা? গ্রুপ 16 শিখে রাখবা। এই যে ইলেকট্রন শক্তি আমরা জানি, ওই যে জাস্ট এটা তো আমরা জানি যে পরমাণুর আকার যা হবে ইলেকট্রন শক্তি তার বিপরীত হবে। এই কোনো ভ্যালু মুখস্থ করার একদমই দরকার নাই। তড়িৎ ঋণাত্মকতা আমরা জানি, তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা সবাই জানি আমরা। ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন। ফ্লোরিন কত? 4। অক্সিজেন 3.5। নাইট্রোজেন কত? 3। কার্বন 2.5। বোরন কত? 2। দেখো 0.5 করে কমতেছে, তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? ফ্লোরিন। ক্লোরিন কত বলতো? 3। অক্সিজেন সালফার কত? 2.5। ফসফরাস কত? 2.1। হ্যাঁ, 2.1। হাইড্রোজেন কত বলতো? হাইড্রোজেন হচ্ছে 2.1। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি? হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার ক্রম কি হচ্ছে? ফ্লোরিনের সবচেয়ে বেশি, রাইট? এগুলো আমরা সবাই জানি, এগুলো থেকে প্রশ্ন আসে না। ওকে, এগুলো থেকে এই যে কিছু তড়িৎ ঋণাত্মকতার মান আছে, কিছু তড়িৎ ঋণাত্মকতার মান আছে, এখানে তুমি দেখে রাখতে পারো, দরকার পড়বে না। ইলেকট্রন শক্তি ও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যেমন ডিউ রিটেনে আসছে। তো ডিউ রিটেনে এখন তো তোমার রিটেন কোনো পরীক্ষা নাই, জাস্ট একবার দেখে রাখবা, স্লাইডে দেওয়া থাকবে, হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় ধাতব বৈশিষ্ট্য এগুলো থেকে কখনোই প্রশ্ন আসে না। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকেও কোনো প্রশ্ন হয় না, কোনো প্রশ্ন হয় না। জাস্ট আমি একটা জিনিস দেখাবো, যেমন এই জায়গায় একটা ব্যতিক্রম আছে। ওই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা কি বলছিলাম বলতো? ভ্যান ডার ওয়ালস বৈশিষ্ট্য, মানে কি? যার ভর বেশি, ওয়েট বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? বেশি হবে। কমন সেন্স। এগুলা কোনো পড়ার দরকার নেই, এগুলো থেকে কখনো প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, এই যে এই জায়গাটা ভালো করে দেখো, ওই যে ডি ব্লকের ট্রানজিশন এলিমেন্ট, মানে স্ক্যান্ডিয়াম থেকে কি পর্যন্ত? জিঙ্ক পর্যন্ত। এদের লাস্টে ডি এর ইলেকট্রন সংখ্যাগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো থেকে প্রশ্ন আসে না, টেনশন করো না, হ্যাঁ। এদের ইলেকট্রন বিন্যাসটা এখানে দেওয়া আছে, মানে সরি, গলনাঙ্কটাও এদের এখানে দেওয়া আছে, এটা গলনাঙ্ক, হ্যাঁ। ওই যে একটি ইলেকট্রন থাকলে কি হয় বলতো? গলনাঙ্ক আস্তে আস্তে বাড়ে যায়। এখন দেখো টাইটানিয়ামের ইলেকট্রন ভ্যানাডিয়ামের আছে, ক্রোমিয়ামে গিয়ে আবার সমান হয়ে যায়। কেন সমান হয়ে যায়? কারণ ওই যে আমরা 4:3d5, রাইট? তখন এটা কি করি? 4s1 3d5 করে দিই, সমান হয়ে যায়। আবার ম্যাঙ্গানিজ এসে কইমা যায়, আয়রনে বাইরা যায়। তো এইটা তোমার লাগবে না, তোমার যেহেতু রিটেন পরীক্ষা নাই, তো আমরা এগুলো স্কিপ করব। এই চ্যাপ্টার থেকে বেছে বেছে পড়তে হবে, বুঝছো বাবা? বেছে বেছে পড়তে হবে। সো তোমার এগুলো পড়ার দরকার নেই, এগুলো পড়া মাথা নষ্ট করবা না। আমাদের মোটামুটি পড়ালেখা শেষ, আর কোনো পড়ালেখা নাই। এবার জাস্ট আমরা প্রশ্নগুলো একটু দেখব। কি প্রশ্ন দেখো? দ্বিতীয় পর্যায়ে পরমাণুর ক্ষেত্রে কোনটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? পারমাণবিক ব্যাসার্ধ বড় কার? যেমন এই জায়গায় উত্তর কি? 1:2s1। কার এটা? 1:2s1। 2, 3। 3 কার বলতো? লিথিয়ামের, রাইট? ওকে। পর্যায় সারণীতে বাম থেকে ডানের দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। কমন সেন্স। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত, এগুলো কিন্তু অ্যাডমিশনে আসা প্রশ্ন, ওকে। এগুলোকে বলা হয় আয়নীকরণ শক্তি। কোনটি আয়নীকরণ শক্তি বেশি হবে? নাইট্রোজেনের। নাইট্রোজেনের কিন্তু অক্সিজেনের চেয়ে আয়নীকরণ শক্তি বেশি, রাইট? আমরা জানি, একটু আগে দেখছি। দেখো এই যে আবার ফসফরাস দিছে ভাই। উপর থেকে নিচে, উপর থেকে নিচে নামলে তো আয়নীকরণ শক্তি কমবে, তাহলে নাইট্রোজেনের তো বেশি হিসাবে, তাই না? নাইট্রোজেনের কি বেশি? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের লাইন, ভালো করে দেখবে, এই ধরনের প্রশ্ন আসে। হ্যালোজেনের ইলেকট্রন শক্তির ক্রম কি? এই ধরনের প্রশ্ন আসবে। নিচের কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? সোডিয়াম প্লাসের আকার সবচেয়ে ছোট হবে। কেন সোডিয়াম প্লাসের আকার ছোট হবে? ওরা ওই সাইডে আছে, ওই সাইড ঘুইরা আইসা তারপরে সোডিয়াম প্লাসে আসছে, তাই ছোট হবে।
দেখো এ ও বি এর যথাক্রমে 37 ও 99 পিকোমিটার, সমযোজী বন্ধন দৈর্ঘ্য কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ মেরে দাও। ওকে, পরমাণুর, আচ্ছা এখানে পরমাণুর ব্যাসার্ধ আছে, আচ্ছা এখানে কথা আছে কিন্তু, হ্যাঁ একটু কথা আছে। সেটা হইলো এখানে বন্ধন দূরত্ব বলছে, সরি ব্যাসার্ধ চায় নাই, এই জন্যই তো বলতেছি কিরে এরকম কেন। বন্ধন দূরত্ব বলছে মানে কি, দেখো বন্ডটা কি হবে, এই যে এটা, এই যে এটা, রাইট, তার মানে জাস্ট যোগ করে দিবা, জাস্ট যোগ করে দিবা। কোনটি আইডি শক্তি বেশি হবে নাইট্রোজেনের, এই ধরনের প্রশ্ন আমরা সলভ করছি। কোন মৌলটির প্রথম আইনিকণ বিভব সবচেয়ে বেশি? সিজিয়াম। সিজিয়ামের আইনিকণ বিভব সবচেয়ে বেশি। আইনিকণ বিভব সবচেয়ে কম কার? হিলিয়ামের খুব সম্ভবত। ইলেকট্রন শক্তির ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? ওই যে 17 নম্বর গ্রুপের। নিম্নের কোনটি আইনিকণ শক্তি সবচেয়ে বেশি? সোডিয়ামের। ক্লোরাইডের তুলনায় ক্লোরাইডের প্রথম আইনিকণ শক্তি কম। কেমনে এটা, কেমনে কেমনে দেখো, তাহলে এগুলো জিএসটি তে আসে, দেখো ক্লোরাইড, আর এটা হচ্ছে ক্লোরাইড এর তুলনায় ক্লোরিনের প্রথম আইনিকরণ বিভব। দেখো ক্লোরিন এর প্রথম আইনিকরণ বিভব, বুঝো বুঝো বুঝো, এটা কি 3s2 3p5, ওকে। এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, Cl প্লাস হবে, এটা হচ্ছে প্রথম আইনিকরণ বিভব, তাই তো। আবার ক্লোরাইড, ক্লোরাইড কি 3s2 3p6, এবার এখান থেকে একটা ইলেকট্রন চলে গেলে এটা ক্লোরিন হবে। এখন বোঝাও কোন জায়গা থেকে ইলেকট্রন নেওয়া ইজি, এটা থেকে নাকি এটা থেকে? অবশ্যই এটা থেকে ইজি, এটা থেকে বেশি, তাহলে এটাতে শক্তি বেশি লাগবে। তাহলে ক্লোরিনের প্রথম আয়নীকরণ বিভব এটা কম, এটা বেশি লাগবে, এটা যে স্টেবল, এটা বেশি, এটা কম। প্রশ্ন বুঝছো, এগুলো ভালো প্রশ্ন। কোনটি বেশি স্থিতিশীল? বেরিলিয়াম। কোনটি আয়নীকরণ বিভবের সঠিক ক্রম? এগুলো তোমরা অলরেডি পারবা, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ইলেকট্রন শক্তি ও আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার হবে? 16-17, কমন সেন্স, ওরা ভালো অধাতু, অধাতুদের বেশি হবে 16-17দের। কোন মৌলটি ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি? ক্লোরিনের। পরের সাথে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে বাম থেকে ডানে, মানে বাম থেকে ডানে যেতে গেলে ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা বাড়বে, ওকে। আচ্ছা ফাইন, এগুলো তোমরা পারবা। এখন আসো আমি একটা জিনিস পড়াই দিই, সেটা হচ্ছে পোলারিটি। হ্যাঁ পোলারিটি, ভালো করা, ভালো করে একটু দেখো, হ্যাঁ ভালো করে দেখবেন। রাখেনি, থ্যাংক ইউ। পোলারিটি, ওকে। পোলারিটি কি? পোলারিটি মানে সিম্পল জিনিস, বুঝছো ভাইয়া, হ্যাঁ। যে এই যে দেখো, মনে করো আমি তো তোমার এই সবগুলো যোগ লিখে দিই। ক্লোরিন টু মানে কি? ক্লোরিন, ক্লোরিন। আবার মনে করো H2O, H2O, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা, এই যে দেখো এখানে কি কি আছে? অক্সিজেন আর হাইড্রোজেন। আচ্ছা এটা একটু পরে দিই, হ্যাঁ। মনে করো আছে হচ্ছে CCl4, সি বা CH4, হ্যাঁ CH4, তার মানে এখানে কার কার বন্ধন? এখানে কার্বন আর হাইড্রোজেনের বন্ধন। মনে করো HF, এখানে কার কার বন্ধন? এখানে হাইড্রোজেন আর ফ্লোরিনের বন্ধন। এবার একটু তুমি পার্থক্যগুলো দেখো। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যা, এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা তা, 3 3, ওকে ওকে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1, কার্বনের কত? 2.5, হাইড্রোজেনের কত? 2.1, ওর কত? 3.5, ফ্লোরিনের কত? 4, ওর হচ্ছে 2.1। এবার দেখো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, 3 থেকে 3 বিয়োগ দাও, 0 না? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, তাহলে এটাকে আমরা বলি কি বলতো? বিশুদ্ধ সমযোজী। কি বলি বলতো? বিশুদ্ধ সমযোজী। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, 0.5 এর কম হয়, এটাকে আমরা বলি হচ্ছে অপোলার সমযোজী। কি বলি বলতো? অপোলার সমযোজী। কি বলবো? এটাকে আমরা অপোলার সমযোজী বলবো, ওকে। অপোলার সমযোজী বলবো। আবার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে বেশি আর 1.4 থেকে কম হয়, 1.7 থেকে কম হয়, সরি, কোন কোন বইয়ে 1.9 লেখা থাকে, হোয়াট এভার, 1.7 থেকে কম হয়, এটাকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজী। দেখো 2.1 আর 3.5 এর ভিতরে পার্থক্য তো 1.4, তার মানে কি এটা 1.7 এর ভিতরে। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ভাইয়া 1.7 এর চেয়েও বাইরে যায়,
এটাকে আমরা বলি হচ্ছে আয়নিক। তার মানে কি, সমযোজী যৌগ কি হয়ে গেছে, আয়নিক হয়ে গেছে। সমযোজী যৌগ কি হয়ে গেছে, আয়নিক হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের পোলারিটি। মোটামুটি ম্যাক্সিমাম জিনিস শেষ। ওকে, ম্যাক্সিমাম জিনিস শেষ, পড়াই ফেলছি। একটা বেসিক আইডিয়া রাখবা, লোন পেয়ার যদি কোনো যৌগে থাকে ওইটা পোলার হয় না, সরি ওটা অপোলার হয় না, ওটা পোলার হয়। লোন পেয়ার থাকা চারপাশে যদি সেম জিনিস থাকে, মনে করো মিথেন, CCl4, এরা কি, এরা হচ্ছে গিয়ে কি বলতো, অপোলার। এরা অপোলার। জাস্ট একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, এই ধরনের প্রশ্ন, এত কঠিন প্রশ্ন দিবে না, টেনশন করো না। যদি লোন পেয়ার গুলা একটি স্ট্রাকচারের ভিতরে থাকে তাহলে অপোলার, বাট লোন পেয়ার থাকলেই পোলার, মাথায় রাখবা। লোন পেয়ার থাকলেই কি হবে, পোলার হবে, একদম বেসিকটা জানো, থাকলে পোলার। তার মানে কি, অ্যামোনিয়া পোলার, তার মানে কি বলতো, পানি পোলার, H2S পোলার, এগুলো কি পোলার। আবার চিন্তা করো, সালফার ডাইঅক্সাইড পোলার। কেন, সালফার ডাইঅক্সাইড স্ট্রাকচার দেখছিল না, এই লোন পেয়ার আছে না, তার মানে কি এরা পোলার। অপোলার কে, সালফার ট্রাইঅক্সাইড অপোলার, কেন দেখো তো, চারপাশে সেম জিনিস একটা স্ট্রাকচারের ভিতরে আছে, তাই ও অপোলার হবে। ও কি হবে বলো তো, অপোলার হবে। ও কি, ও হচ্ছে পোলার, আর ও হচ্ছে অপোলার। চারপাশে সেম জিনিস থাকা মানেই কি বলতো, পোলার। সরি, চারপাশে সেম জিনিস থাকা মানেই হচ্ছে অপোলার। যদি লোন পেয়ার থাকে তাহলে পোলার। এখন একটা জিনিস তোমাকে এইভাবে চিন্তা করি, মনে করো তুমি এইভাবে চিন্তা করছো যে ভাই, যে মনে করেন জেনন F2 পোলার না অপোলার। এরম ভাই, আপনি জেনন F2 এটা শিখাইছেন, আরে এত কঠিন আসবে না, জাস্ট কথার কথা। এই যে দেখেন লোন পেয়ার আছে, তার মানে কি ও হবে কি বলতো, ও হচ্ছে পোলার। বাট না, ও পোলার না, কেন, কারণ এখানে লোন পেয়ারটা একটা স্ট্রাকচারে আছে, দেখো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ত্রিকোণ আকার। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটা বল যদি তিন দিকে কাজ করে, লব্ধি বল কত, জিরো না, মানে এই দিকে একটা বল কাজ করতেছে, এই দিকে একটা বল কাজ করতেছে, আর এই দিকে একটা বল কাজ করতেছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে একটা একটা বস্তুকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটা ফোর্স যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে লব্ধি ফোর্স কত হবে, জিরো হবে, কমন সেন্স, ওকে, নিট বল জিরো হবে। তো তো লোন পেয়ার গুলো যদি একটা নির্দিষ্ট স্ট্রাকচারের ভিতরে থাকে, তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে অপোলার। আর নর্মালি যদি লোন পেয়ার থাকে তাহলে পোলার হয়ে যাবে, শেষ। এতটুকু থাকলে ডাইপোল মোমেন্টের সংজ্ঞাটা হয়ে যায়, বুঝছো। যে অনেকে বলে যে তোমার ডাইপোল মোমেন্ট আছে কি নাই, ওকে, ডাইপোল মোমেন্ট আছে কি নাই, এইগুলা নিয়ে কথাবার্তা বলে অনেকে। সো এই তো, এগুলো নরমালি আসে না, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমাদের এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে আমার পড়ানোর মতো আর কোনো কিছু নাই। ওকে, এতটুকু রিভিশন দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।